হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? ওকে, তো সবাইকে আমাদের বিবিসি লেকচার 6-এ স্বাগতম। তো বেসিক্যালি আজকে আমাদের কিন্তু তোমার একটু ক্লাসটা শুরু করতে দেরি হয়েছে। আর কারণটা হচ্ছে অলরেডি আরেকটা ক্লাস ছিল, আরেকটা ক্লাস শেষ করে এই ক্লাসটা সেট আপ করা লাগছে। তো এই জন্য ইন দ্য মিন টাইম একটু দেরি হয়ে গেছে। তো তোমাদের কী অবস্থা? সবাই তাড়াতাড়ি জয়েন করো। আজকে আমাদের বিবিসি লেকচার 6, তো লেকচার 6 নিয়ে আমরা আলোচনা করব। আর লেকচার 6-এর টপিকটার নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন, এখন সন্নিবেশ বন্ধন কি এটা নিয়ে আমরা আলোচনা করব। সন্নিবেশ বন্ধন নিয়ে আমরা বেশ ধরনের সমযোজী বন্ধন থেকেই শুরু করব আসলে। তো আমরা এই সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, এগুলো কিন্তু আমরা আমাদের এসএসসিতে থাকতেই পড়ে আসছি, অর্থাৎ আমরা আমাদের একাডেমিকেই পড়ে আসছি, তাই না? একাডেমিক লাইফে আমরা কিন্তু পড়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। এটাও তোমরা দেখছো, বাট সন্নিবেশ সমযোজী বন্ধনটাকে আমরা একটু ডিফারেন্টভাবে বুঝবো আজকে। ঠিক আছে, একটু ডিফারেন্টভাবে বোঝার চেষ্টা করব। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করি। অনেকক্ষণ ধরে তোমাদের লেট হয়ে গেছে, আমরা অলরেডি জানি জিনিসটা। তো এটার জন্য আসলে একটু সরি তোমাদের কাছে, কারণ ভাইয়ার অলরেডি একটা ক্লাস ছিল, আমার আরেকটা ক্লাস ছিল। তো সেই ক্লাসটা শেষ করে আমাকে এই ক্লাসটা শুরু করতে হয়েছে। তো একটা ক্লাস আসলে তোমরা তো জানোই, ক্লাস যখন নিবা তুমি তো আসলে টাইম ফিক্সড করে নিতে পারবা না। একটা টপিক ধরলে ওই টপিকে সব পড়ায় তারপর ক্লাসটা অফ করতে হয়, তাই না? তো ওই ক্লাসটা শেষ হওয়ার পরে আবার নতুন ক্লাসটা শুরু করতে ইন দ্য মিন টাইম, এই বাফার টাইমে একটা ক্লাস শেষ হওয়ার পরে ওটার পিডিএফ আবার এক্সপোর্ট করা, করে আবার হচ্ছে নতুন করে সব কিছু সেট আপ করা, একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে ভাইয়ারা, তো আমাদের বিবিসি ক্লাস কয়টা হবে? বিবিসি ক্লাস তোমাদেরকে জানাই দেওয়া হবে। আর কয়টা তোমাদের নতুন রুটিন দেওয়া হয়েছে, আই গেস নতুন রুটিনের মধ্যে বিবিসি ক্লাস কয়টা আছে সেটা বলে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। বিবিসি কার নেবেন? হ্যাঁ, মোস্ট প্রবলি বিবিসি আরেকটা আছে, আরেকটা বিবিসি ক্লাস থাকবে। তারপরে আমরা হচ্ছে আমাদের আমাদের মেইন পড়া আমরা শুরু করব। ঠিক আছে, এরপরে আমরা আমাদের মেইন পড়া শুরু করব। ঠিক আছে, তো আজকে আমরা হচ্ছে বেসিক্যালি তোমার সন্নিবেশ বন্ধন নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে যদি বলা হয় ভাইয়া বন্ধন কয় প্রকার, বন্ধন কয় প্রকার, ঠিক আছে, এখন তুমি খেয়াল করো আমাদের আসলে বন্ধন কয় ধরনের। ছোটবেলা থেকেই তোমরা রাসায়নিক বন্ধন পড়ছো, তাই না? তো আমি যদি তোমাকে বলি যে ভাই আমাদের এই রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন, হ্যাঁ, এখন এই রাসায়নিক বন্ধন কয় ধরনের, বন্ধন কয় ধরনের, দেখো রাসায়নিক বন্ধন। তা আমাদের রাসায়নিক বন্ধন কয় প্রকার ভাইয়ারা বলো তো? রাসায়নিক বন্ধন কয় ধরনের তোমরা কি সবাই জানো, তাই না? রাসায়নিক বন্ধন কয় ধরনের বলো তো? এই রাসায়নিক বন্ধন হচ্ছে আমাদের বেসিক্যালি রাসায়নিক বন্ধন হচ্ছে দুই ধরনের, তাই না? একটাকে বলি আমরা হচ্ছে আয়নিক, আরেকটাকে আমরা কি বলি বলো তো? সমযোজী, তাই তো? আয়নিক, সমযোজী, তাই না? আয়নিক বন্ধন, আরেকটা কি বন্ধন? সমযোজী বন্ধন। আচ্ছা, এখন এই ছাড়া কি আর কোনো বন্ধন আছে? আছে, রাসায়নিক বন্ধন। আসলে এগুলো নিয়ে ডিটেল আলোচনা পরবর্তীতে তোমাদের করব, যে আমাদের রাসায়নিক বন্ধন হচ্ছে ভাই দুই ধরনের। সেই দুই ধরনের একটা তোমরা জানো আয়নিক বন্ধন, আর একটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, তাই না? তো আমি এই জায়গাতে একটু তোমাদের কনফিউশনটা সবার আগে ক্লিয়ার করি। রাসায়নিক বন্ধন আসলে দুই ধরনের। কি কি? একটাকে বলা হয় অন্ত আণবিক, একটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন, অন্ত আণবিক বন্ধন, একটার নাম হচ্ছে আমাদের অন্ত আণবিক বন্ধন। তোমরা রাসায়নিক বন্ধন ছোটবেলা 19-এ থাকতে পড়ছো না? সেই রাসায়নিক বন্ধন নিয়েই পড়বো, বাট একটু ডিফারেন্টভাবে। এটা একটাকে বলা হয় অন্ত আণবিক এবং আরেকটাকে বলা হয় আন্ত আণবিক, আন্ত আণবিক। ওকে, একটা অন্ত আণবিক বন্ধন আর একটা আমাদের আন্ত আণবিক বন্ধন। এখন এখন এবার একটু খেয়াল করো, আমাদের অন্ত আণবিক বন্ধন বলতে আসলে কি বোঝায়, আর আমাদের আন্ত আণবিক বন্ধন বলতে আসলে কি বোঝায়, এইটা আগে একটু বুঝতে হবে। হ্যাঁ, অন্ত আণবিক মানে কি আর আন্ত আণবিক মানে কি? দেখো ভাইয়া, অন্ত শব্দটার মানে কি জানো? অন্ত শব্দটার মানে হচ্ছে নিজ। অন্ত মানে হচ্ছে আপন। অন্ত মানে কি? আপন বা নিজ। একটা নিজের মধ্যে যেই বন্ধন সেটাকে বলা হয় অন্ত আণবিক বন্ধন। ঠিক আছে, আর আন্ত মানে হচ্ছে আমাদের। আন্ত মানে কি? আমাদের। অন্ত মানে কি? নিজ। আন্ত মানে কি? আমাদের। অর্থাৎ আমাদের বলতে বোঝাচ্ছি, ধরো এখানে আমি আছি, তার পাশে আরেকটা আমি আছি, তার পাশে আরেকটা আমি আছি।
তাহলে দেখো এখানে এই যে আমি সাপোজ এখানে আমি আছি, এখানে তোমার ডিডিটি চাচ্চু আছে, তার পাশে এয়ার ভাইয়া আছে। এখন এই যে আমার সাথে তোমাদের বাদল চাচ্চুর যে যদি একটা বন্ধন তৈরি করি, আমার সাথে বাদল চাচ্চুর যে বন্ধনটা, সেইটাকে আমরা বলি আমাদের আন্তঃআণবিক বন্ধন। সেটাকে আমরা কি বলি? আন্তঃআণবিক বন্ধন। ঠিক আছে? আচ্ছা, আর যদি এরকম হয় যে আমার মধ্যেই যে বন্ধনটা থাকে, আমার নিজের মধ্যে যেই বন্ধন, সেটাকে বলি আমরা হচ্ছে অন্তঃআণবিক বন্ধন। সেটাকে আমরা কি বলি? অন্তঃআণবিক বন্ধন। ঠিক আছে? কীরকম? চলো একটা সহজ এক্সাম্পল দিয়ে জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সহজ এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো তোমার কাছে একটা ব্রোমিন অণু আছে। তোমার কাছে কি আছে? একটা ব্রোমিন অণু আছে। সাপোজ তোমার কাছে একটা ব্রোমিন অণু আছে। হ্যাঁ, আমার কাছে একটা ব্রোমিন অণু আছে। এখন একটা জিনিস খেয়াল করো, বলো তো এই ব্রোমিনটার মধ্যে কয়টা পরমাণু আছে? বলো তো ভাইয়ারা, ব্রোমিনটার মধ্যে কয়টা পরমাণু আছে? জাস্ট একটু কমেন্ট করে জানাও যে এই ব্রোমিনের মধ্যে কয়টা পরমাণু আছে। বলো, এই ব্রোমিনটার মধ্যে আমাদের কয়টা পরমাণু আছে? ঠিক আছে, কয়টা পরমাণু আছে? এই ব্রোমিনের মধ্যে কয়টা পরমাণু আছে? দুইটা পরমাণু আছে। ভেরি গুড। ব্রোমিনের মধ্যে কয়টা পরমাণু আছে? দুইটা পরমাণু আছে, তাই না? তাহলে দেখো এই যে ব্রোমিনের মধ্যে দুইটা পরমাণু আছে, দেখো এইখানে একটা ব্রোমিন এবং এইখানে আরেকটা ব্রোমিন। সেই দুইটা ব্রোমিন, এই যে ব্রোমিন আর ব্রোমিন, এই দুইটা ব্রোমিনের মাঝখানে একটা বন্ধন থাকে, সেই বন্ধনটাকে আমরা বলি সমযোজী বন্ধন। ঠিক আছে? কি বলি? সমযোজী বন্ধন। এখন দেখো এই যে ব্রোমিন যে অণুটা আছে, একটা ব্রোমিন অণুর মধ্যে তার যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন থাকে, সেটাকে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। এটা হচ্ছে আমাদের অন্তঃআণবিক বন্ধন। মানে একটা অণুর মধ্যে তার পরমাণুসমূহ যেই বন্ধনে আবদ্ধ থাকে, সেটাকে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। একটা অণুর মধ্যে তার পরমাণুসমূহ যেই বন্ধনে আবদ্ধ থাকে, তাকে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। ঠিক আছে? তাহলে একটা পরমাণুর মধ্যে, একটা অণুর মধ্যে বা একটা যৌগের মধ্যে তার পরমাণুসমূহ যেই বন্ধনে আবদ্ধ থাকে, তাকে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। আর ভাই আমাদের আন্তঃআণবিক বন্ধনটা কি? আন্তঃআণবিক বন্ধনটা হচ্ছে, দেখো খেয়াল করো, এইখানে আমার একটা ব্রোমিন অণু আছে, এই জায়গাতে আমার আরেকটা ব্রোমিন অণু আছে, এই পাশে আমার আরেকটা ব্রোমিন অণু আছে। এখন এই একটা ব্রোমিন অণুর সাথে, তোমরা কি জানো ব্রোমিন হচ্ছে আমাদের একটা তরল পদার্থ। ব্রোমিন আমাদের কিন্তু তরল। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এই ব্রোমিনের সাথে এই ব্রোমিন, এই ব্রোমিনের সাথে এই ব্রোমিন, এই ব্রোমিন অণুর সাথে এই ব্রোমিনের একটা বন্ধন বা একটা আকর্ষণ কাজ করে। এই ব্রোমিন অণুটার সাথে আরেকটা ব্রোমিন অণুর আরেকটা আকর্ষণ কাজ করে। এরকম এই পাশে যদি আমাদের আরেকটা ব্রোমিন অণু থাকে, তাহলে তার সাথেও এই ব্রোমিনের একটা কি কাজ করে? একটা স্লাইটলি আকর্ষণ কাজ করে, একটা আকর্ষণ কাজ করে। এই যে দেখো একটা ব্রোমিন অণুর সাথে আরেকটা ব্রোমিন অণুর এই যে আকর্ষণ, একটা ব্রোমিন অণুর সাথে আরেকটা ব্রোমিন অণুর এই যে আকর্ষণগুলা, এই আকর্ষণটাকে আমরা বলি আমাদের আন্তঃআণবিক বন্ধন। মানে একটা অণুর সাথে আরেকটা অণুর মাঝখানে যে বন্ধন থাকে, সেটাকে বলা হয় আন্তঃআণবিক বন্ধন। ঠিক আছে? তার মানে একটা যৌগের সাথে আরেকটা যৌগের মাঝখানে যে বন্ধন থাকবে, সেটাকে বলবো আমরা আন্তঃআণবিক বন্ধন। আর একটা যৌগের মধ্যে তার পরমাণুগুলোর মধ্যে যে বন্ধন থাকবে, সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের অন্তঃআণবিক বন্ধন। ক্লিয়ার কিনা? বলো, এতটুকু কনসেপ্ট তোমাদের বুঝতে ক্লিয়ার হয়েছে কিনা? যদি তোমরা না বুঝো, তোমরা আমাকে বললে আমি তোমাদেরকে অবশ্যই আবারও বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তোমরা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাও যে এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, এই বন্ধনের এই পার্টটুকু বুঝতে আমাদের কারো কোনো সমস্যা হয়েছে কিনা। ওকে, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ, যেভাবে ফিল করো, জিনিসটাকে ফিল করো। অন্তঃআণবিক মানে কি? যে অন্তঃআণবিক মানে হচ্ছে যে কোনো একটা যৌগের মধ্যে তার পরমাণুসমূহের যেই বন্ধন থাকে, সেটাকে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। যেমন যেমন আমি যদি তোমাকে বলি সাপোজ পানি, যখন তোমাকে বললাম আমি পানি, তাহলে পানির মধ্যে কে কে আছে? দেখো পানির মধ্যে অক্সিজেন একটা পরমাণু, তারপরে হাইড্রোজেন আরেকটা পরমাণু, এখানে হাইড্রোজেন আরেকটা পরমাণু। তোমরা জানো যে অক্সিজেন হচ্ছে একটা পরমাণু আর তার সাথে দুইটা হাইড্রোজেন থাকে। তাহলে এই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা বন্ধন আছে, এই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের একটা বন্ধন আছে। এটা কি? এটা কি? এটা হচ্ছে এই পরমাণুটার সাথে এই পরমাণুটার বন্ধন, এই পরমাণুটার সাথে এই পরমাণুটার বন্ধন। তাহলে এগুলো আমাদের কি ধরনের বন্ধন? এগুলো কি অন্তঃআণবিক বন্ধন নাকি আন্তঃআণবিক বন্ধন? একটু কমেন্ট করে জানাও।
ঠিক আছে, বলো যে একটা যৌগের মধ্যে তার যে পরমাণুগুলো আছে, যেমন অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, তাহলে এই পরমাণু পরমাণুর সাথে যে বন্ধন, সেটা কি আমাদের অন্তঃআণবিক বন্ধন নাকি সেটা আমাদের আন্তঃআণবিক বন্ধন? একটু কমেন্ট করে জানাও, সেটা কি আমাদের অন্তঃআণবিক বন্ধন নাকি সেটা আমাদের আন্তঃআণবিক বন্ধন? কোনো একটা যৌগের মধ্যে তার যে পরমাণু সমূহ আছে, সেই পরমাণু সমূহের মধ্যে যে বন্ধন, সেটাকে কি বলা হয়? অন্তঃআণবিক। গুড, এই যে বুঝে গেছি আমরা যে কোনো একটা যৌগের মধ্যে তার পরমাণু সমূহের মাঝখানে যে বন্ধন থাকে, কোনো একটা যৌগের ভেতর তার পরমাণু সমূহের মাঝে যে বন্ধন থাকে, সেটাকে বলি অন্তঃআণবিক বন্ধন। ঠিক আছে, আর এখন তুমি আমাকে বলো তো যে আমার কাছে এক অণু পানি আছে, এই এক অণু পানি, সে দেখো পানিও একটা তরল পদার্থ, তার মানে পানি পানিকে ভালোবাসে, একটা পানি আরেকটা পানিকে ভালোবাসে, একটা পানি আরেকটা পানিকে ভালোবাসে বলেই একটা পানি আরেকটা পানিকে ভালোবাসে। এখন একটা পানি আরেকটা পানিকে ভালোবাসে মানে কি, একজন আরেকজনকে আকর্ষণ করে বলেই পানি তরল। আর নাহলে পানি গ্যাস থাকতো, আর নাহলে পানি কি হয়ে থাকতো? গ্যাস আকারে বাইরে উড়ে 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 বেড়াইতো। তো পানি কেন তরল? কারণ একটা পানি আরেকটা পানিকে ভালোবাসে, আরেকটা পানিও ভালোবাসে, ভালোবাসে তো একজন আরেকজনের সাথে আটকায় আছে, লাইগা আছে। এই কারণে পানি তরল পদার্থ। যারা তরল বা কঠিন, তারা একজন আরেকজনের সাথে এরকমভাবে আটকায় থাকে, ভালোবেসে আটকায় থাকে। ঠিক আছে, ওকে। তাহলে তার মানে কি? তার মানে এই পানির অণুটা এই পানির অণুকে ভালোবাসতেছে, তাই না? এই জন্যই তো এটা তরল পদার্থ, তাই না? এখন তোমরা আমাকে বলো তো, এই যে যৌগের সাথে যৌগের, এই যে এটা একটা যৌগ, এটা একটা যৌগ, এটা আরেকটা যৌগ, এটা আরেকটা যৌগ, এই যে যৌগের সাথে যৌগের যে বন্ধনটা হচ্ছে, এইটাকে আমরা কি বলবো? এটা কি আমাদের অন্তঃআণবিক নাকি এটা আমাদের আন্তঃআণবিক? বলো, এটা কি আমাদের অন্তঃআণবিক নাকি এটা আমাদের আন্তঃআণবিক? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে দিস ওয়ান, এটা কি অন্তঃআণবিক নাকি আন্তঃআণবিক বন্ধন? আন্ত, সাবাস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, নাইস, 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 চমৎকার। এটা আমাদের আন্তঃআণবিক বন্ধন, সাবাস, সাবাস, আন্তঃআণবিক বন্ধন। আচ্ছা, আচ্ছা, ফাইন, ফাইন, এটা আমাদের আন্তঃআণবিক বন্ধন। ঠিক আছে, গুড, 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 ভেরি গুড, অস্থির, এই যে বুঝে গেছো। তাহলে আমার মনে হয় এখন কোনটা অন্ত আর কোনটা আন্ত, এইটা তোমাদের আমার বুঝাইতে হবে না। এখন তুমি বলো, তোমরা ডেফিনেশন বা সংজ্ঞা লিখে দিতে বলতেছিলে আমাকে, হ্যাঁ, তোমরা বলতেছিলে ভাই সংজ্ঞা লিখে দেন। এখন তুমি আগে আগে নিজে ফিল করো জিনিসটা। সংজ্ঞা লিখলে তুমি সংজ্ঞা মুখস্থ করবা, তোমার তো সংজ্ঞা মুখস্থ করবা তুমি, তো আমি যদি তোমার লেখা দিই তুমি মুখস্থ করবা। তোমার মুখস্থ করা লাগবে না, তুমি আগে বুঝো, ফিল করো। ফিল করলে নিজেই সংজ্ঞা লিখতে পারবা, ফিল করলে তুমি নিজেই সংজ্ঞা লিখতে পারবা। ঠিক আছে, এখন তোমার বলো, আমার কি এখন ডেফিনিশন লিখে দিতে হবে? না, ডেফিনিশন তুমি নিজেই লিখতে পারবা এখন। ওকে, তো এখন এই যে আমাদের অন্তঃআণবিক বন্ধন, আমাদের এই অন্তঃআণবিক বন্ধন আবার কয় প্রকার? এই অন্তঃআণবিক বন্ধনটা কয় প্রকার একটু আমরা একটু দেখি, আমাদের অন্তঃআণবিক বন্ধনটা আসলে কয় প্রকার। দেখো, আমাদের এই যে অন্তঃআণবিক বন্ধন, এই অন্তঃআণবিক বন্ধন হচ্ছে আমাদের আবার দুই প্রকার। এটাই আমাদের আবার কয় প্রকার বলো তো? অন্তঃআণবিক বন্ধনটাই হচ্ছে আমাদের দুই প্রকার। ঠিক আছে, সেই দুই প্রকার অন্তঃআণবিক বন্ধনটা কি ভাইয়ারা? আমাদের দুই প্রকার অন্তঃআণবিক বন্ধন কি, চলো আমরা একটু দেখে ফেলি আমাদের দুই প্রকার অন্তঃআণবিক বন্ধনটা কি। তা আমাদের এই দুই প্রকার অন্তঃআণবিক বন্ধনের মধ্যে একটাকে আমরা বলি আমাদের সবচেয়ে বিখ্যাত, তোমরা জানো, আয়নিক বন্ধন। আরেকটাকে বলি হচ্ছে আমরা আমাদের সমযোজী বন্ধন। কি বন্ধন বলো তো ভাইয়ারা? সমযোজী বন্ধন। একটা আয়নিক, আরেকটাকে বলি কি, সমযোজী। ঠিক আছে, তাহলে আয়নিক আর সমযোজী। তাহলে আন্তঃআণবিক বন্ধন কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটার নাম হচ্ছে আমাদের আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন, এবং আরেকটা হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। আরেকটা হচ্ছে আমাদের সমযোজী, সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে আয়নিক বন্ধন, আরেকটা কি, সমযোজী বন্ধন। তাহলে আমাদের এই অন্তঃআণবিক বন্ধন হচ্ছে দুই ধরনের। একটাকে বলি আমরা আয়নিক বন্ধন, আরেকটাকে বলি আমরা সমযোজী বন্ধন। ওকে, আচ্ছা, এখন এই আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি, ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো। আয়নিক বন্ধন কি, সমযোজী বন্ধন কি, 9, 10-এ থাকতে আর কোনো কিছু না পড়লেও অ্যাটলিস্ট আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন তোমরা পড়ে আসছো, এটা শিওর পড়ে আসছো। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনেরই কয়েকটা স্পেশাল টাইপ আছে। সমযোজী বন্ধনের মধ্যেই কয়েকটা স্পেশাল টাইপ আছে, স্পেশাল রকমের বন্ধন আছে। এর মধ্যে একটাকে বলি আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী বন্ধন। ঠিক আছে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের এরকম সন্নিবেশ সমযোজী বন্ধন, তারপরে আরেকটা বন্ধন আছে আমাদের এরকম
যেটাকে বলি আমরা হচ্ছে ব্যানানা বন্ড বা বেন্ট বন্ড। আরেকটাকে বলি আমরা হচ্ছে তোমার আমাদের ওইটাকে বলা হয় হচ্ছে তোমার ব্যাক বন্ডিং, ওকে, সন্নিবেশ সমযোজী বন্ধন, তারপরে ব্যাক বন্ড বন্ডিং, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা সামনে শিখব। তারপরে আমাদের আছে ব্যানানা বন্ড বা বেন্ট বন্ড, ব্যানানা বন্ড, ব্যানানা বা বেন্ট, ব্যানানা বন্ড বা বেন্ট বন্ড, বেন্ট বন্ড, ওকে। তো এখন এই জিনিসগুলা কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ সামনে, যে আমাদের আমাদের এই বন্ধনগুলো কি, ব্যাক বন্ডিং কি, ব্যানানা বন্ডিং কি, এগুলো নিয়ে পরবর্তীতে একটা সময় আলোচনা করা হবে। বাট আমাদের যেটা লাগবে এই সমযোজী বন্ধনের মধ্যেই একটা স্পেশাল পার্ট হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তো আজকের ক্লাসে আমরা আসলে এই সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে একটু তোমাদের কিছু ধারণা দিব। সন্নিবেশ সমযোজী বন্ধন তোমরা 9 থাকতে কিছুটা পড়ে আসতো আমি জানি, বাট এগুলো নিয়ে আমরা একটু ডিরেক্ট একটু তোমাদেরকে একটু আলাদা আলাদা করে পরে পড়াবো। এগুলো নিয়ে আমরা পরে যখন আমরা ক্লাস করব, যখন আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন অধ্যায় পড়ব, তখন ডিটেল আলোচনা করব। বাট আজকে তোমাদেরকে এই সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে ছোটোখাটো কিছু ধারণা দিব, ঠিক আছে, ছোটোখাটো কিছু তোমাদেরকে আইডিয়া দিব, হ্যাঁ। আচ্ছা চলো তাহলে এবার দেখো এবার আমরা একটু দেখব আমাদের আন্তঃআণবিক বন্ধন কয় ধরনের। দেখো আমাদের এই যে আন্তঃআণবিক বন্ধন, এই আন্তঃআণবিক বন্ধনও হচ্ছে আমাদের দুই ধরনের। আন্তঃআণবিক বন্ধন কয় ধরনের? আন্তঃআণবিক বন্ধন হচ্ছে আমাদের দুই ধরনের। এখন আমাদের দুই ধরনের আন্তঃআণবিক বন্ধনটা কি? দেখো দুই ধরনের আন্তঃআণবিক বন্ধনটা কি? এই আন্তঃআণবিক বন্ধন হচ্ছে দুই ধরনের, এবং সেই দুই ধরনের আন্তঃআণবিক বন্ধন কি আমাদের আমরা একটু দেখি, খেয়াল করো। এটাও হচ্ছে দুই ধরনের। তো এই দুই ধরনের আন্তঃআণবিক বন্ধনের মধ্যে একটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড, একটাকে বলা হয় হাইড্রোজেন বন্ড। জাস্ট নামটা লিখে রাখো, এগুলো পরবর্তীতে পড়ানো হবে ডিটেইলে তোমাদেরকে। এবং আরেকটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। আরেকটাকে কি বলি? ভ্যান ডার ওয়ালস ফোর্স, ওকে। একটার নাম ভ্যান ডার ওয়ালস বন্ধন, একটাকে বলি আমরা হাইড্রোজেন বন্ধন, এটার নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড, এবং আরেকটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স, ওকে। তাহলে দিস ওয়ান, একটার নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড কি, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে পরবর্তীতে। এবং আরেকটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স, হ্যাঁ, ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে আমাদের ওভারঅল বন্ধন হচ্ছে আমাদের এই ধরনের, এই কয় প্রকার, ঠিক আছে। তাহলে দেখো, খেয়াল করো যে আমাদের তাহলে আমরা মোটামুটি আমাদের বন্ধনগুলোর একটা প্রকারভেদ দেখে ফেললাম, তাই না? একটা হচ্ছে আমাদের অন্তঃআণবিক বন্ধন, একটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক বন্ধন। অন্তঃআণবিক বন্ধন আবার দুই প্রকার, একটা আয়নিক বন্ধন, একটা সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনের মধ্যে কয়েকটি স্পেশাল পার্ট আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন, ব্যাক বন্ড, ব্যানানা বন্ড, বেন বন্ড, এগুলো পরে আলোচনা, ঠিক আছে। আর আন্তঃআণবিক বন্ধন আবার কয় প্রকার? দুই প্রকার, একটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন এবং আরেকটাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স। তার মানে এখন দেখো, তুমি যখন সামনের দিকে পড়তে যাবা, সামনে যখন পড়াশোনা করবা, তখন তুমি প্রায় দেখবা লেখা আছে হাইড্রোজেন বন্ধনের কারণে, ভ্যান ডার ওয়ালস বন্ধনের কারণে, হ্যাঁ। তো যখন তুমি ভ্যান ডার ওয়ালস বন্ধন বা হাইড্রোজেন বন্ধন ওয়ার্ডগুলা তুমি শুনবা, তোমার কাছে মনে হবে এগুলা কি ভাই, এগুলা কি বলতেছে। বাট দেখো তো, তুমি আমাকে বলো তো, হাইড্রোজেন বন্ড বা ভ্যান ডার ওয়ালস বন্ধন এগুলো আসলে কার সাথে কার বন্ড বলো তো, একটু বলো তো। হাইড্রোজেন বন্ধন বা ভ্যান ডার ওয়ালস বন্ধন এগুলো আসলে কার সাথে কার বন্ধন? এগুলা কি যৌগের সাথে যৌগের বন্ধন, নাকি এগুলো আমাদের একটা যৌগের মধ্যে পরমাণুর সাথে বন্ধন? তোমরা বলো, এগুলো কার সাথে কার বন্ধন? বলো, এগুলো কার সাথে কার বন্ধন? বলো। এগুলো হচ্ছে আমাদের সব কি অণু, গুড, ভেরি গুড। অণুর সাথে অণু বা যৌগের সাথে যৌগের বন্ধন। সো এগুলো দেখলেই ভয় পেও না, তার মানে বুঝবা আচ্ছা হাইড্রোজেন বন্ড বলছে কি, সেটা বোঝা লাগবে না আপাতত। হাইড্রোজেন বন্ড বলছে, ও তার মানে মনে একটা যৌগের সাথে আরেকটা যৌগের বন্ধনকে বোঝাইছে, ঠিক আছে। একটা যৌগের সাথে আরেকটা যৌগ, খুব কমন একটা ঘটনা, মনে রাখবা, তোমাদের মাথায় আসবে হাইড্রোজেন বন্ধন বললেই মনে রাখবা পানি। হাইড্রোজেন বন্ধন আসলেই মনে রাখবা আচ্ছা পানির সাথে কারো বন্ধন। হাইড্রোজেন বন্ধন যদি তোরে বলছে, হাইড্রোজেন বন্ধন বললেই তুই মোটামুটি মনে রাখবো, ও আচ্ছা বুঝছি, পানির সাথে কারো বন্ধন।
ঠিক আছে, হাইড্রোজেন মাথায় মধ্যে খালি এটাই ঢুকাবে, ও আচ্ছা পানির সাথে মনে হয় কারো একজনের বন্ধন আছে, একটা পানির যৌগের সাথে আরেকটা যৌগের বন্ধন আছে, ঠিক আছে, খালি এইটুক বুঝলেই হবে, ঠিক আছে। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স কোনটা? ভ্যান ডার ওয়ালস ফোর্স হচ্ছে যে আচ্ছা ওকে বুঝছি, একটা যৌগের সাথে আরেকটা যৌগের বন্ধন আছে, একটা যৌগের সাথে আরেকটা যৌগের বন্ধন আছে। তাহলে এখন এই দুইটা এক্সাম্পল থেকে এখন তুমি আমাকে বলবা কোথায় ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, কোথায় হাইড্রোজেন বন্ধন আছে, ঠিক আছে, কোথায় ভ্যান ডার ওয়ালস ফোর্স আছে, কোথায় হাইড্রোজেন বন্ধন আছে, জাস্ট একটু বলো তো দেখি, একটু বলো। এগুলো সব ডিটেলে, অনেক ডিটেলে পড়াবো, এগুলোর উপরে আলাদা আলাদা করে ক্লাসই হবে এক একটা, শুধু হাইড্রোজেন বন্ধনের উপরে একটা ক্লাস যাবে, ভ্যান ডার ওয়ালস ফোর্সের উপরেই একটা ক্লাস যাবে, এগুলো নিয়ে আলাদা আলাদা আমাদের ডিটেল ক্লাস হবে, ঠিক আছে, ইন ডিটেল ক্লাস হবে আলাদা আলাদাভাবে, কোনো সমস্যা নেই। এখন তুমি আমার বলবা ওই ব্রোমিন আর পানির মধ্যে কোথায় আমাদের হাইড্রোজেন বন্ধন আছে, আমি এখানে জাস্ট দিয়ে দিলাম, 1 নাম্বার দিয়ে দিলাম, এটার নাম দিলাম 1 নাম্বার, এটাকে দিয়ে দিলাম 1 নাম্বার, এটাকে দিয়ে দিলাম 2 নাম্বার। আচ্ছা এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এক্সাম্পল, এটা হচ্ছে 2 নাম্বার। তোমরা জাস্ট কমেন্ট করো কোথায় 1 এর মধ্যে কি আছে আর 2 এর মধ্যে কি আছে। ফার্স্ট ভ্যান ডার ওয়ালস, সেকেন্ড হাইড্রোজেন বন্ড, গুড। ফার্স্ট ভ্যান ডার ওয়ালস, সেকেন্ড হাইড্রোজেন বন্ড, শাবাশ, এই তো বুঝে গেছিস তো তোরা। ফার্স্ট ভ্যান ডার ওয়ালস, সেকেন্ড কি হাইড্রোজেন বন্ড, আরে অস্থির 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 অস্থির, গুড, ভেরি গুড, ভেরি গুড, ওকে, চমৎকার চমৎকার চমৎকার, আচ্ছা রাইট, সবাই এই যে বুঝে গেছো। তাহলে আমরা আজকে আলোচনা করবো মেইনলি সমযোজী বন্ধন নিয়ে, ওকে। আর তোমরা তো জানো আয়নিক বন্ধন কার মধ্যে হয়, আয়নিক বন্ধন হয় হচ্ছে আমাদের ধাতু প্লাস অধাতুর মধ্যে, ধাতু প্লাস অধাতু, হ্যাঁ। আচ্ছা এইখানে আরেকটা বন্ধন আছে, এটা তোমরা জানো, সেটা হচ্ছে আমাদের আসলে এরকম, এটাকে আমরা বলি আমাদের ধাতব বন্ধন, ওকে। আরেকটা বন্ধন আছে যেটাকে আমরা বলি আমাদের ধাতব বন্ধন, ওটা নিয়ে ডিটেলে এখন ওটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না ওটা নিয়ে আলোচনা করতে, ওটা পরে আলোচনা করবো না। আরেকটার নাম হচ্ছে কি ধাতব বন্ধন, মানে আয়নিক সমযোজী, এবং আরেকটা হচ্ছে ধাতব বন্ধন, ধাতব বন্ধন। তো ধাতব বন্ধন নিয়ে অত আলোচনা এখন দরকার নেই, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। আর তোমাদের মেইন আলোচনা হচ্ছে আজকে সমযোজী বন্ধন নিয়ে। আয়নিক বন্ধন কার সাথে হয়? ধাতুর সাথে অধাতুর হয়, হ্যাঁ, ধাতু অধাতু মিলে হচ্ছে কি হয়? আয়নিক বন্ধন হয়। আচ্ছা ধাতুর সাথে ধাতুর কি বন্ধন হয়? ধাতব্য বন্ধন হয়, ধাতু প্লাস ধাতু, এদের সাথে কি হয়? ধাতু প্লাস ধাতুর সাথে আমাদের কি হয়? আয়নিক বন্ধন, ধাতব বন্ধন হয়। আর আর সমযোজী বন্ধন কোথায় হয় বলো তো? সমযোজী বন্ধনটা কোথায় হয়? সমযোজী বন্ধন হচ্ছে আমাদের ধাতুর সাথে অধাতু, নাকি ধাতু অধাতু মিলে কি সমযোজী বন্ধন, রাইট? কিন্তু আসলে না, কার সাথে কার? অধাতুর সাথে অধাতু, অধাতু এবং অধাতু, অধাতু অধাতু মিলে হচ্ছে আমাদের সমযোজী বন্ধন হয়। এখন ভাইয়া ধাতু কারা? ধাতু কারা? দেখো ধাতু বুঝিনার একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যাদের নামের শেষে আম আছে, যাদের নামের শেষে আম আছে তাদেরকে আমরা বলি হচ্ছে আমাদের কি বলতো? যাদের নামের শেষে আম আছে তাদেরকে বলি ধাতু। আম আম যাদের নামের শেষে আম আছে তাদেরকে বলি ধাতু, মানে আমাদের ম্যাক্সিমাম ধাতুরই নামের শেষে আম আছে। সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ক্রোমিয়াম, ফেরাম, দেখছো দেখছো, মানে তুমি দেখো ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, খেয়াল করছো? তা আমাদের যে ম্যাক্সিমাম যে ধাতুগুলো আছে, ম্যাক্সিমাম ধাতুগুলোরই নামের শেষে আম থাকে, ম্যাক্সিমাম ধাতুগুলোরই নামের শেষে কি থাকে? আম থাকে, আম আম ম্যাক্সিমাম ধাতুরই নামের শেষে আম থাকে, হিলিয়াম বাদে, হিলিয়াম বাদে, হিলিয়ামের নামের শেষে আম আছে, বাট হিলিয়াম একটা অধাতু, ঠিক আছে, ওকে। তাহলে দেখো যে যাদেরই নামের শেষে আম থাকে তাদেরকে আমরা বলি মোটামুটি ধাতুটা, সহজ চেনার একটা সহজ উপায় আর কি, ঠিক আছে, চেনার একটা সহজ উপায় হচ্ছে আম থাকতে হবে। তাহলে অধাতু কারা? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, দেখছো আম নাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো হচ্ছে আমাদের কি বলতো? এগুলো হচ্ছে আমাদের অধাতু, ক্লিয়ার? তাহলে অধাতুর সাথে অধাতু মিলে আমাদের সমযোজী বন্ধন তৈরি করে। আর সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। কিভাবে হয় বলতো? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো আজকে আমরা আমাদের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। কোন বন্ধনটা নিয়ে আলোচনা করব ভাইয়ারা? সমযোজী বন্ধন। খুব ডিটেলে পড়াচ্ছি না, যেহেতু বেসিক বিল্ডিং ক্লাস, আমরা বেসিক একদম সহজ জিনিস নিয়ে আলোচনা করব, সমযোজী বন্ধন। তো তোমরা সবাই কম বেশি জানো যে সমযোজী বন্ধনের মধ্যে কয়টা ইলেকট্রন শেয়ার হয়? একটু আমাকে কমেন্ট করে জানাতে পারবা যে সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রনের শেয়ার হয়? এবং তোমরা কি এইটা জানো
যে সমযোজী বন্ধনকে কি দ্বারা প্রকাশ করা হয়, সমযোজী বন্ধনের প্রতীক কি, সমযোজী বন্ধনের প্রতীক কি জানো? সমযোজী বন্ধনকে অলওয়েজ দাগ দেয়, এরকম দাগ দিয়ে প্রকাশ করে। তুমি দেখবা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, আমরা যখন লিখি HCl, দেখো এইভাবে লিখবা HCl, যেহেতু হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিনও একটা অধাতু, তার মানে এদের মাঝখানে সমযোজী বন্ধন আছে। তুমি দেখো এদেরকে এইভাবে লেখো। বাট যখন তুমি আয়নিক বন্ধন লেখো, সাপোজ সোডিয়াম ক্লোরাইড, তুমি কিন্তু জীবনও সোডিয়াম ক্লোরাইডকে এইভাবে লেখো না, সোডিয়াম ক্লোরাইড, তুমি অলওয়েজ সোডিয়াম ক্লোরাইডে কিভাবে লেখো? দেখো তুমি কি কোনোদিন সোডিয়াম ক্লোরাইডে এভাবে লেখো? কোনোদিন সোডিয়াম ক্লোরাইডে এভাবে দাগ দিয়ে লেখছো? জীবনও লেখছো তুমি, মানে বলো তো, জীবনও তুমি সোডিয়াম ক্লোরাইডে এভাবে লিখতে পারবে না। সোডিয়াম ক্লোরাইডে তুমি কিভাবে লেখো? খেয়াল করে দেখো, অলওয়েজ তুমি সোডিয়াম ক্লোরাইডে এইভাবে লেখো, সোডিয়াম এবং ক্লোরিনকে একসাথে লেখো, কোনোদিন দাগ দিয়ে লেখো না। কেন? কারণ আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধনগুলোরে হ্যাঁ এভাবে দাগ দিয়ে লেখে, ইয়েস, সমযোজী বন্ধনগুলোকে কিন্তু আমরা এইভাবে দাগ দিয়ে লিখতে পারি। কেন এটাকে দাগ দিয়ে লিখছি? কারণ এটা আমাদের একটা সমযোজী বন্ধন, এটা আমাদের একটা সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনকে আমরা এইভাবে দাগ দিয়ে লিখতে পারবো। বাট যাদের মধ্যে আয়নিক বন্ধন থাকবে, আয়নিক বন্ধনকে কিন্তু আমি দাগ দিয়ে লিখতে পারবো না, আয়নিক বন্ধনকে আমি দাগ দিয়ে লিখতে পারবো না, ঠিক আছে? তো তাহলে দাগ দ্বারা, দাগ দিলে এরকম মাঝখানে যদি দাগ থাকে, সেটা আমাদের কি বন্ধন? সেটা আমাদের হচ্ছে সমযোজী বন্ধন। এবং সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রনের শেয়ার হয় বলো তো? সমযোজী বন্ধনে আমাদের দুইটা ইলেকট্রনের শেয়ার হয়। কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন শেয়ারিং করে, শেয়ার, দুইটা ইলেকট্রন শেয়ার করে করে একটি বন্ধন তৈরি করে, দুইটা ইলেকট্রন শেয়ার করে একটি বন্ধন তৈরি করে, দুইটা ইলেকট্রন শেয়ার করে একটি বন্ধন তৈরি করে। এটা ছোটবেলা থেকে পড়ে আসছো তোমরা, তাই না? দুইটা ইলেকট্রন শেয়ার করে একটি বন্ধন তৈরি করে, কে করে? সমযোজী বন্ধন করে। তাহলে সমযোজী বন্ধনে কি হয়? দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি বন্ধন তৈরি হয়, দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমাদের একটি বন্ধন তৈরি হয়। ওকে, দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি বন্ধন তৈরি করে। ক্লিয়ার? ওকে, গুড। আচ্ছা, ফাইন ফাইন, ওকে গুড। এইটুকু মোটামুটি আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি, তাই না? আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া বন্ধন, সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে ফার্স্টে তোমাকে বুঝাবো, তারপরে আমি আস্তে আস্তে তোমাদেরকে একটু অন্য কনসেপ্ট শেখাবো। ওকে, আচ্ছা, এখন আগে একটু দেখো যে সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়। সাপোজ তোমাকে আমি বললাম হাইড্রোজেন, এখন হাইড্রোজেন অণু কিভাবে তৈরি হবে? হাইড্রোজেনের মধ্যে কয়টা পরমাণু আছে? হাইড্রোজেনের মধ্যে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তাই না? দুইটা হাইড্রোজেন পরমাণু আছে। এখন দেখো আমাদের যে এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, তো আমরা যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে দেখি, তাহলে দেখবা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s1। তাহলে এখন দেখো একটা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে কি আসতেছে? 1s1। এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা। বাট আমরা জানি সবাই কি চায়? সবসময় স্ট্যাবিলিটি চায়, অলওয়েজ কি চায়? স্ট্যাবিলিটি চায়। তো সে সবসময় নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। এখন তোমরা জানো আমাদের নিষ্ক্রিয় গ্যাস কে কে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানোসেন, রাইট? এগুলো হচ্ছে আমাদের কি? নিষ্ক্রিয় গ্যাস। এখন এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এদের মতো হইতে চায়। তো হিলিয়ামের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসকে, হিলিয়ামের কাছাকাছি, সরি, হাইড্রোজেনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসকে হিলিয়াম, তাহলে সে হিলিয়ামের মতো হইতে যাবে। এখন হিলিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। তাহলে সে কি? দুই বানাইতে চাবে, তার শেষ কক্ষপথে দুইটা বানাইতে চাবে, ঠিক আছে? আচ্ছা, তখন সে কি করে? তখন এই একটা হাইড্রোজেন পরমাণু, এখানে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু আছে, তার এখানকার একটা ইলেকট্রন আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে গিয়ে তোমার কি করে? এরা একটা বন্ধন তৈরি করে, এর একটা বন্ধন তৈরি করে। কিভাবে বন্ধনটা তৈরি করে? দেখো, এই যে এর একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এখানে একটা বন্ধন তৈরি করে। এই বন্ধনটাকে আমরা বলি আমাদের সমযোজী বন্ধন, যেটা তোমরা অলরেডি পড়ছো। এই বন্ধনটাকে আমরা বলি আমাদের সমযোজী বন্ধন। এগুলো 9-10 থাকতেই পড়ে আসতো, একদম বাচ্চাদের জিনিস, একটা বাচ্চা বলাবনো পারে। এবং এইটাকেই আমরা কিভাবে লিখি? এটাকে আমরা এভাবে লিখি, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন পরমাণু, দুইজন কি করছে? দুইটা ইলেকট্রন শেয়ার করছে। এই হাইড্রোজেন তার একটা ইলেকট্রন, এই হাইড্রোজেন তার একটা ইলেকট্রন শেয়ার করছে। শেয়ার করার কারণে কি হয়েছে? এখন দুইজন দুইটা দিচ্ছে, দিয়ে এখানে একটা বন্ধন তৈরি করছে। এটা কি আমরা বলি আমাদের হাইড্রোজেন। এটা তোমরা জানো, তাই না? এটা তোমরা জানো। আচ্ছা, এখন দেখো, খেয়াল করো, যদি তোমাকে বলা হয় যে ভাইয়া দেখো পানি কিভাবে গঠিত হয়, পানি, তো পানি মানে কি বলো তো? পানি মানে হচ্ছে আমাদের H2O।
এখন পানির মধ্যে কে কে আছে পরমাণু, অক্সিজেন আছে, আর কি আছে, দুইটা হাইড্রোজেন আছে। ওকে, দুইটা হাইড্রোজেন আছে। এখন দেখো আমরা জানি আমাদের অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, 6টা। আমি যে এবার সহজভাবে লিখতেছি, হ্যাঁ, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। তো আমি এই যে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে লিখবো 1 2 3 4, এই দেখো 1 2 3 4, এই যে 5, এই যে 6। অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 6টা। তাহলে দেখো এখানে এই দুইটা জোড়া অবস্থায় আছে, বাট দুইটা ইলেকট্রন সিঙ্গেল সিঙ্গেল অবস্থায় থাকে। তোমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে জানো যে 1s2 2s2 2p, 2pর মধ্যে গেলে দেখবা 4টা ইলেকট্রন থাকে, তাই না? আচ্ছা, তো দেখবা অক্সিজেনে এই যে দুইটা সিঙ্গেল ইলেকট্রন থাকে। এখন এই যে অক্সিজেনের শেষ কক্ষপথে লাগবে কয়টা, 8টা। আছে কয়টা, 6টা। আর হাইড্রোজেনের দেখো তো কয়টা ইলেকট্রন আছে, 1s1, একটাই। তখন এই অক্সিজেন হাইড্রোজেনের ডাইকা নেয়, এনে বলে যে বাবাজি তুমি এদিকে আসো, আইসা তুমি একটা ইলেকট্রন শেয়ার করো আমার সাথে, করে এই জায়গায় যুক্ত হও। আবার বলে এই দিক দিয়ে আরেকটা শেয়ার করো, করে এই দিক দিয়ে আরেকটা যুক্ত হও। যুক্ত হয়ে কী তৈরি করে, পানি তৈরি করে। এখন দেখো হাইড্রোজেনেরও ইলেকট্রন হয়ে গেল, বলো যে এই যে এবার শেয়ার করো আমার সাথে, তাহলে দুজন শেয়ার করে বন্ধন তৈরি করলো, এইদিকেও বন্ধন তৈরি করলো। এখন দেখো তো অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। অক্সিজেনেরও 8টা হয়ে গেছে, কার মতো, তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো। আর হাইড্রোজেনও কার মতো হয়ে গেছে, তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো। রাইট রাইট, তারা স্ট্যাবল হয়ে গেছে, বন্ধন তৈরি করে ফেলছে, পানি গঠিত হয়ে গেছে, তাই না? এগুলো তোমরা 19-এ থাকতে পড়ছো, এই জিনিসগুলো তোমরা 19-এ থাকতে পড়ছো। যেহেতু 19-এ থাকতে পড়ছো, আমি আর এগুলো নিয়ে ডিটেল আলোচনা করবো না। তোমরা আমাকে বলো তো এইরকম জিনিস কি তোমরা পারো কিনা, মানে এই জিনিসগুলো তোমরা দেখছো কিনা বা এগুলো তোমরা পারো কিনা, একটু কমেন্ট করে জানাও যে ভাই এই জিনিসগুলো আমরা পারি কিনা বা এই জিনিসগুলো আমরা দেখছি কিনা। জি ভাইয়া পারবো, এগুলা পড়াইছি, এগুলো ছোটোবেলা থেকেই পড়ছি, তাই না? আচ্ছা ফাইন, তো এগুলো যদি পড়ো কোনো সমস্যা নেই। হ্যাঁ, তা আমরা এইবার যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এরকম যে আমরা একটা একটা ছোট্ট যৌগ নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের এরকম যে BF3, এই যৌগটা নিয়ে একটু আলোচনা করতে চাই। BF3, হ্যাঁ, আমরা একটু এই BF3 যৌগটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, BF3 যৌগটা আসলে কি, চলো একটু দেখি আমরা। তো BF3-তে কি কি আছে দেখো তো। BF3-তে আমাদের বোরন আছে, আর 3টা ফ্লোরিন আছে, তাই না? 3টা কি আছে, ফ্লোরিন আছে, আর কি আছে, আমাদের বোরন আছে। তো দেখো আমার এখানে 2টা পরমাণু আছে, একটা হচ্ছে আমাদের বোরন এবং আরেকটা হচ্ছে আমাদের ফ্লোরিন। তা আমি যদি ইলেকট্রন বিন্যাস করি বোরনের, দেখো বোরনের পারমাণবিক সংখ্যা কত, বোরনের পারমাণবিক সংখ্যা কত, দেখো এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 5, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে কি কার্বন। আর ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, এটা হচ্ছে 9। তা আমি যদি এদের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবা বোরনের ইলেকট্রন বিন্যাস করলে আসবে 1s2, তারপরে কি আছে বলো তো ভাইয়ারা, এই যে 2, মানে এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে দেখো তো। বোরনের শেষ কক্ষপথে নর্মালি করো, তোমরা নর্মালি করো, বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে। বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 2 আর হচ্ছে 3, তাই না? 5টা ইলেকট্রন থাকে। আচ্ছা, ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে দেখো। আমি যদি ফ্লোরিনেরটা করি 2 আর শেষ কক্ষপথে থাকে 7টা। তোমরা কি মানে 1s2 2s2 এভাবে করতে পারো, মানে এই ইলেকট্রন বিন্যাস কি তোমরা শিখছো, আগে শিখছো কিনা বলো, তাহলে আমি তোমাদেরকে শেখাবো আর কি। হ্যাঁ, আর যাই হোক, তাহলে বোরনের শেষ কক্ষপথে থাকে 3টা, ফ্লোরিনের শেষ কক্ষপথে থাকে 7টা। তাহলে ফ্লোরিন তার একটা ইলেকট্রন যদি শেয়ার করতে পারে কোনোভাবে, তাহলে 8টা হয়ে যায়, তাই না? 8টা হয়ে যায়, তাই তো?
আচ্ছা, তো দেখো আমার এখানে বোরনকে, বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণুকে বোরন। তো বোরন করে কি খেয়াল করো, এই যে বোরন আছে, এই বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? তিনটা। এখানে একটা, এখানে একটা, এইখানে একটা, তিনটা আছে। তো এই বোরন করে কি, বোরন করে কি দেখে যে বলে যে ফ্লোরিনরে বলে যে ভাই 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 তোমার তো 7টা আছে, তোমার তো একটা শেয়ার করলেই 8টা হয়ে যায়, তো তুমি আসো, তুমি আমার সাথে গিয়ে শেয়ার করো। তখন ফ্লোরিন কি করে, ফ্লোরিন, এই ফ্লোরিন আইসা আইসা এই বোরনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে। দেখো তো ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 1 2 3 4 5 6, আর এই একটা 7টা, এই একটা 7টা। এর মধ্যে এইটা এই যে ইলেকট্রন শেয়ার করলো, শেয়ার করলে কি হইলো যে এর কিন্তু এখন এই দেখো 8টা হয়ে গেল, তাই না? তাই না? আচ্ছা, ঠিক সিমিলারলি এই যে বোরনটা দেখতে পাচ্ছ, এই বোরন কি করে, এই যে এইখানে যে বোরনটা দেখতে পাচ্ছ, এই বোরনটাও এই আরেকটা ফ্লোরিনের ডাইকা আনে, আইনা বলে যে ভাই তুমিও একটা কাজ করো, তোমার একটা ইলেকট্রন শেয়ার করো, তাহলে তুমিও কি হয়ে যাবা, তুমিও কি হয়ে যাবা, অষ্টক পূরণ হয়ে যাবে। তাহলে এই দেখো এখানে তার আরেকটা সিঙ্গেল ইলেকট্রন আছে, তো বোরন কি করে, এর সাথেও কি করে, বন্ধন তৈরি করে, এর সাথেও বন্ধন তৈরি করে ডাইকা আনে, আরেকটা ফ্লোরিন আইনা কয় যে ভাই আমার সাথে এসে যুক্ত হও, আমার সাথে এসে যুক্ত হও। ঠিক আছে, তো যুক্ত করলো, যুক্ত করে দেখো এরকম একটা অবস্থা তৈরি করলো। আচ্ছা, এখন তুমি বলো তো যে ফ্লোরিনগুলো আছে, এই ফ্লোরিনগুলোর শেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন আছে? 1 2 3 4 5 6 7 8টা আছে। এই ফ্লোরিনের 1 2 3 4 5 6 7 8, এই ফ্লোরিনের 1 2 3 4 5 6 7 8, তিনটা ফ্লোরিনেরই কিন্তু 8টা করে ইলেকট্রন আছে, তিনটা ফ্লোরিনেরই কিন্তু 8টা করে ইলেকট্রন আছে। কিন্তু তুমি এই বোরনের দিকে তাকাও তো, এই বোরনের দিকে তাকায় বলো তো তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বোরনের? 1 2 3 4 5 6, কয়টা আছে দেখো তো? 1 2 3 4 5 6। তাহলে এই বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। বোরনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। কয়টা আছে? 5টা আছে। তাহলে আমাদের বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকতেছে, সরি 5টা না 6টা, 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন আছে। কয়টা আছে? 6টা। এখন তুমি আমারে বলো যে একটা যৌগ কেন আরেকটা যৌগের সাথে বন্ধন তৈরি করতে চায়? বলো, একটা যৌগ আরেকটা যৌগের সাথে কেন বন্ধন তৈরি করতে চায়, মানে বন্ধন কেন তৈরি করে? একটা যৌগ মানে সরি একটা মৌল আরেকটা মৌলের সাথে কেন বন্ধন তৈরি করে, তোমরা আমাকে বলো রিজনটা কি? একটা মৌল আরেকটা মৌলের সাথে বন্ধন কেন তৈরি করবে, রিজনটা কি? নিশ্চয়ই কোনো একটা রিজন আছে, রিজনটা কি এটা একটু জানতে চাই, যে বন্ধন কেন তৈরি হয়, রিজনটা কি বলো? বন্ধনটা কেন তৈরি হয়, কি কারণে বন্ধন তৈরি করে? অক্টেট কি করার জন্য? নিষ্ক্রিয়তা লাভের, মানে 8টা পূরণ করার জন্য, শেষ কক্ষপথে কি করার জন্য? 8টা পূরণ করার জন্য, তাই না? 8টা পূরণের জন্য, অক্টেট পূরণ করার জন্য। এখন দেখো এ বন্ধন তৈরি করছে, বন্ধন তৈরি করছে, বাট এর কি শেষ কক্ষপথে 8টা পূরণ হয়েছে? তোমরাই বলো, এর কি শেষ কক্ষপথে 8টা স্টিল পূরণ হয়েছে স্থিতিশীলতা লাভের জন্য? দেখো আমার উদ্দেশ্য, মানে আমি বন্ধনে কেন গেছি ভাই, আমার অষ্টক পূরণ হবে এই কারণে আমি গেছি, ভাই আমার অষ্টক পূরণ হবে, আমার ভালো লাগবে, আমি খুশি হব, এই কারণে গেছি, তাই না? অষ্টক পূরণ হবে এই কারণে আমি হচ্ছে গেছি, এই কারণে আমি বন্ধন তৈরি করব, অষ্টক পূরণ হবে এই কারণে আমি বন্ধন তৈরি করব। কিন্তু দেখো এর কি অষ্টক পূরণ হয়েছে? এর কি অষ্টক পূরণ হয়েছে? তো বন্ধন তৈরি করছে ঠিকই, তার পাশে ফ্লোরিনের অষ্টক পূরণ হয়ে গেছে, বাট তার নিজের কি অষ্টক পূরণ হয়েছে? না ভাইয়া, তার নিজের কিন্তু অষ্টক পূরণ হয় নাই। এই যাদের অষ্টক পূরণ হয় নাই, যারা বন্ধন তৈরি করে, বন্ধন তৈরি করার পরেও যাদের অষ্টক পূরণ হয় নাই, তাদেরকে বলা হয় অষ্টক সংকোচন। এদেরকে কি বলা হয় বলো তো? অষ্টক সংকোচন। সো এই জিনিসটাকে আমরা বলি আমাদের অষ্টক সংকোচন। ক্লিয়ার? কি বলা হয় বলো তো? অষ্টক সংকোচন বলা হয়। এই যাদের অষ্টক সংকোচন হয় এদেরকে বলা হয় অষ্টক সংকোচন। এই যাদের অষ্টক সংকোচন হয় তাদের কি হয়? ইলেকট্রনের প্রতি অনেক চাহিদা থাকে, তাদের ইলেকট্রনের প্রতি কি থাকে? অনেক চাহিদা থাকে। তাহলে যাদের অষ্টক সংকোচন হয় এদের ইলেকট্রনের প্রতি ব্যাপক চাহিদা থাকে। অষ্টক সংকোচন অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি অর্থাৎ বন্ধন তৈরি করার পরও, বন্ধন তৈরি করার পরও হ্যাঁ অষ্টক পূরণ হয় নাই,
অষ্টক পূরণ পূরণ হয়নি, তাই তাই এদের 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 ইলেকট্রনের প্রতি ইলেকট্রনের প্রতি প্রতি ব্যাপক চাহিদা থাকে, ইলেকট্রনের প্রতি ব্যাপক চাহিদা থাকে, চাহিদা থাকে। তাই এদের ইলেকট্রনের প্রতি কি থাকে বলো তো? ব্যাপক লেভেলের চাহিদা থাকে, প্রচুর। খালি এরা খালি ইলেকট্রন খাইতে চায়, খালি ইলেকট্রন খাইতে চায়, বুঝছো? খালি মানে কোনোভাবে পাইলি হয়েছে এরা কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কোনোভাবে পাইলি হয়েছে জাস্ট খালি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে দেখো কি হচ্ছে ভাই, এদের অষ্টক সংকোচন হয়েছে। অষ্টক সংকোচন মানে কি? অর্থাৎ বন্ধন তৈরি করার পরেও অষ্টক পূরণ হয়নি, তাই এদের ইলেকট্রনের প্রতি কি থাকবে? ব্যাপক লেভেলের চাহিদা থাকবে, ব্যাপক লেভেলের চাহিদা থাকবে। তাহলে মনে রাখবা, যাদের অষ্টক সংকোচন হয় তাদের ইলেকট্রনের প্রতি প্রচুর চাহিদা থাকে, ঠিক আছে? এবং এই ইলেকট্রনের প্রতি যাদের চাহিদা থাকে, এই জন্য লেখো, এই জন্য এদেরকে লুইস অ্যাসিড বলে। এই লুইস অ্যাসিড কি, এগুলো নিয়ে পরে আলোচনা করব। এই জন্য এদেরকে এদেরকে লুইস অ্যাসিড বলা হয়। লুইস অ্যাসিড কি সেগুলো নিয়ে পরে আমরা এক অন্য সময় আলোচনা করব। লুইস অ্যাসিড বলা হয়, তুমি জাস্ট লিখে রাখো, লুইস অ্যাসিড বলা হয়, জাস্ট নামটা মনে রাখো। এই লুইস অ্যাসিড নিয়ে আমরা পরে ইন ডিটেল আলোচনা করব। এই জন্য এদেরকে কি বলা হয়? লুইস অ্যাসিড বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তো এবার একটু খেয়াল করো, এখন ধরো তোমাকে আমি বললাম যে ভাইয়া, যে এর পরে ধরো তোমারে বললাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে তৈরি হয়। দেখো একটু খেয়াল করো, AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, তো আমি যদি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দিকে তাকাই, দেখো তো এখানে আমাদের কে কে আছে? দুইটা পরমাণু আছে। সেই দুইটা পরমাণু কি? দেখো দুইটা পরমাণুর মধ্যে আমাদের একটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং আরেকটা হচ্ছে আমাদের ক্লোরিন। তা আমি যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখি, দেখবা এর শেষ কক্ষপথে ইলেকট্রন করা থাকে 2, 8, 3, 13, তাহলে 3টা থাকে। আর ক্লোরিনের কত? 17, তাহলে কত আসবে? 2, 8 আর হচ্ছে 7, তাই না? তো তোমরা তো এইভাবে মনে হয় শিখে আসছো 19-এ থাকতে, আমি ওইভাবেই শিখাইলাম, 1:2:2 দিয়ে এখনো করাইলাম না। আচ্ছা, এখন দেখো অ্যালুমিনিয়ামের হচ্ছে আমরা জানি 13 আর ক্লোরিনের হচ্ছে আমাদের 17। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা আর ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। তাহলে ক্লোরিন জাস্ট একটা ইলেকট্রন শেয়ার করতে পারলেই হয়ে গেছে। তো ঠিক সিমিলারলি আমি যদি এখন দেখো এখানে অ্যালুমিনিয়াম নেই, এখানে আমি অ্যালুমিনিয়ামকে নিলাম এবং এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? এই দেখো 3টা ইলেকট্রন আছে, তাই না, শেষ কক্ষপথে। তাহলে এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে এইখানে এসে ক্লোরিন যদি একটা ইলেকট্রন শেয়ার করে ক্লোরিনের, তাইলে কিন্তু এই অষ্টক পূরণ হয়ে যাবে। কেন? কারণ শেষ কক্ষপথে কয়টা আছে? 7টা। কেমনে? এই যে 1, 2, 3, 4, 5, 6 আর এই একটা ছিল, একটা শেয়ার করছে। ঠিক সিমিলারলি এভাবে দেখো প্রতিটা ক্লোরিন কি করবে? ক্লোরিন এসে এখানে একটা বন্ধন তৈরি করবে, আরেকটা ক্লোরিন এসে, তাহলে এই ক্লোরিনের অষ্টক পূরণ হয়ে গেল। এইখানে এসে আরেকটা ক্লোরিন বন্ধন তৈরি করলো, তাহলে এই ক্লোরিনেরও অষ্টক পূরণ হয়ে গেল। বাট দেখো আমার যে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু এখনও কি হয়েছে? এখনও কিন্তু এর শেষ কক্ষপথে 8টা পূরণ হয় নাই। যেহেতু হয় নাই, তাহলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরও কি হয় বলো তো ভাইয়ারা? এইটারও আমাদের অষ্টক সংকোচন হয়। তার মানে এরও কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। অষ্টক অষ্টক সংকোচন অষ্টক সংকোচন হয়েছে। ক্লিয়ার? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরও কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। BF3-রও কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। ক্লিয়ার? BF3-রও কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরও কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। ওকে, ফাইন। এরকম তাহলে এখন আমরা একটু দেখবো আমাদের অষ্টক সংকোচন কাদের কাদের হয়। একটু লিখে রাখো অষ্টক সংকোচন। আমি অল্প কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আপাতত। এই অষ্টক সংকোচন আমাদের এই অষ্টক সংকোচনের কয়েকটা এক্সাম্পল তোমরা একটু লিখে রাখো। কার কার মধ্যে এরকম অষ্টক সংকোচন হয়? দেখো অষ্টক সংকোচন হয় আমাদের এরকম, এই যে BF3 এর মধ্যে, তারপরে BCl3 এর মধ্যে, তারপরে আমাদের হচ্ছে BeCl2 এর মধ্যে, তারপর হচ্ছে আমাদের ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে। এই কয়েকটাই মনে রাখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আরও আছে আমাদের সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, জিঙ্ক ক্লোরাইড, FeCl3, আরও আছে। সেগুলো তোমাদের আপাতত জানার দরকার নেই, তুমি আপাতত কমন এগুলো মনে রাখো, যে কয়েকটা কমন এগুলোতে মনে রাখো। এগুলোতে আমাদের অষ্টক সংকোচন হয়। তাহলে আপাতত এটা মনে রাখো, যাদের অষ্টক সংকোচন হয়
তাদের প্রচুর ইলেকট্রনের কি থাকবে, চাহিদা থাকবে, ইলেকট্রনের চাহিদা থাকবে। ঠিক আছে, যাদের অষ্টক সংকোচন হয় এই সবগুলাতে কি থাকবে, ইলেকট্রনের ব্যাপক চাহিদা থাকবে। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম, ফাইন, ভালো কথা। এবার আমি যদি তোমাকে বলি আর একটা যৌগ দিই, সাপোজ তোমাকে বললাম আমি PCl5, তোমাকে আমি বললাম PCl5, ওকে। তাহলে আমরা একটু PCl5 নিয়ে দেখি, দেখো তো PCl5। এখন এই PCl5 যৌগটা কিভাবে গঠিত হয় একটু খেয়াল করো। PCl5 এখানে কোন কোন পরমাণু আছে একটু দেখো তবে, কোন কোন পরমাণু আছে দেখো তো। কে কে আছে আমাদের এখানে, ফসফরাস আছে, আর কে আছে, ক্লোরিন আছে। তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 15, আর ক্লোরিনের কত বলো তো ভাইয়ারা, 17। তাহলে এই যে ফসফরাসের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো কত আসবে, 2, তারপরে 8 আর হচ্ছে 5। আর ক্লোরিনের কত, 2, 8 আর কত, 7। এখন এই যে ফসফরাসের শেষ কক্ষপথে দেখো, ফসফরাস 5টা বন্ধন তৈরি করছে 5টা ক্লোরিনের সাথে। তাহলে দেখো এই ফসফরাসের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে আমাদের 5টা। দেখো এই যে এইখানে একটা, এই যে দেখো এইখানে একটা, এই যে এখানে একটা, এই দিকে একটা, এই দিকে একটা। এখন এই 5টা বন্ধনের সাথে 5টা ক্লোরিন এসে যুক্ত হইল। তাহলে এই দিকে এসে তোমার একটা ক্লোরিন যুক্ত হইল, কারণ ক্লোরিনের 7টা, একটা বন্ধন কোনো মতে একটা ইলেকট্রন শেয়ার করতে পারলেই তার হয়ে গেছে। এইখানে এসে আরেকটা ক্লোরিন যুক্ত হইল, তাহলে এই দেখো এরও অষ্টক পূরণ হয়ে গেছে। এইখানে এসে আরেকটা ক্লোরিন তৈরি করলো, এরও কি হয়েছে বলো তো ভাইয়ারা, অষ্টক পূরণ হয়ে গেছে। এইখানে এসে আমাদের আরেকটা ক্লোরিন যুক্ত হইল, এরও কি হইল, অষ্টক পূরণ হয়ে গেল। এইখানে এসে আমাদের আরেকটা ক্লোরিন যুক্ত হইল, তাহলে এরও অষ্টক পূরণ হয়ে গেল। এখন তুমি দেখো তো সবারই অষ্টক পূরণ হয়েছে, ঠিক আছে, বাট ক্লোরিনের কয়টা আছে শেষ কক্ষপথে ইলেকট্রন, সরি ফসফরাসের কয়টা শেষ কক্ষপথে ইলেকট্রন আছে, গুইনা দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা আছে বলো তো ভাইয়ারা, 10টা আছে, তাই না, 10টা আছে। তো এই যে দেখো এই ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, 10টা আছে। এদেরকে আমাদের কি বলা হয়, এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। এটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। এটা কি বলি আমরা, আমাদের অষ্টক সম্প্রসারণ। তো এরকম, তাহলে অষ্টক সংকোচনকে অষ্টক সম্প্রসারণকে আশা করি আমরা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে এই অষ্টক সম্প্রসারণ জিনিসটা কিভাবে বের করে, অষ্টক সম্প্রসারণ জিনিসটা মানে কার কার মধ্যে অষ্টক সম্প্রসারণ হয়। আমি কয়েকটা কমন যৌগ লিখে রাখলাম, অষ্টক সম্প্রসারণ। আমাদের অষ্টক সম্প্রসারণ কার কার মধ্যে হয়, দেখো অষ্টক সম্প্রসারণ হয় আমাদের এই যে PCl5 এর মধ্যে, তারপর আমাদের SF6 এর মধ্যে, তারপর আমাদের IF7 এর মধ্যে, ওকে। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে POCl3 এর মধ্যে, ওকে, পকল 3। তারপর আমরা লিখতে পারি XCF2, এরপর আমরা লিখতে পারি XAF4, এগুলো সব ডিটেল সামনে পড়াবো। এরপরে XTF6, তারপরে XCOF2, ওকে। এই যতগুলো যৌগ আছে এই সবগুলোতে অষ্টক সম্প্রসারণ হয়, ইত্যাদি আরও আছে, সামনে আরও বহুত দেখবা, কোনো সমস্যা নেই, বহুত দেখবা, এগুলো এরকম আরও বহুত দেখতে পারবা, কোনো প্যারা নেই। তাহলে এদেরকে বলি আমরা আমাদের অষ্টক সম্প্রসারণ, এদেরকে বলি। আর এদেরকে আমরা কি বলি, অষ্টক সংকোচন। তাহলে অষ্টক সংকোচন কি আশা করি বুঝতে পারছো, এদের ইলেকট্রনের প্রতি কি থাকবে, ব্যাপক চাহিদা থাকবে। হ্যাঁ, এদের ইলেকট্রনের প্রতি ব্যাপক চাহিদা থাকবে। যাদের অষ্টক সংকোচন হয় তাদের কি হয়, ইলেকট্রনের প্রতি ব্যাপক চাহিদা থাকে, ব্যাপক চাহিদা থাকে, ইলেকট্রনের প্রতি ব্যাপক চাহিদা থাকে। যাদের অষ্টক সংকোচন হয় তাদের ইলেকট্রনের প্রতি ব্যাপক চাহিদা থাকে, বুঝলা, মানে তুখোর চাহিদা থাকবে, ইলেকট্রনের প্রতি তুখোর চাহিদা থাকবে। ওকে, ফাইন, আশা করি এইটুক বুঝতে পারছো। অষ্টক সংকোচন, অষ্টক সম্প্রসারণ, এগুলা ছোটবেলার থেকেই পড়ে আসছো, এগুলা মোটামুটি বুঝছো, এটা বুঝতে কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এইবার তোমাদেরকে দেখাবো যে ভাইয়া মুক্ত জোর কেমনে বের করে, মুক্ত জোর জিনিসটা কি। মুক্ত জোর মানে কি, তা আমরা এর পরের টপিক আমাদের মুক্ত জোর। ওকে, তাহলে কি কি দেখলাম, অষ্টক সংকোচন দেখলাম, অষ্টক সম্প্রসারণ দেখলাম, এবার দেখবো মুক্ত জোর। দেখো তোমাদেরকে মুক্ত জোর বের করা শিখাই। মুক্ত জোর মানে কি, আগে এটা একটু দেখো, মুক্ত জোর মানে কি।
তো দেখো আমি তোমাকে ফার্স্টে বললাম অ্যামোনিয়া যৌগটার কথা বললাম। দেখো অ্যামোনিয়া, এখন অ্যামোনিয়াতে দেখো একটু খেয়াল করো, অ্যামোনিয়াতে কে আছে? নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কত আসবে? 2 আর কত? 5, তাই না? আচ্ছা হ্যাঁ, হাইড্রোজেনের কত বলো তো? হাইড্রোজেনের হচ্ছে আমাদের 1। তাহলে এখন তুমি দেখতেই পাচ্ছ 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তাহলে নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন আছে শেষ কক্ষপথে কয়টা? 5টা। দেখো কয়টা ইলেকট্রন আছে? 1 2 3 4, এই সরি 1 2 3 4 5, শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা, যে 5টা নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। এখন এই 5টার মধ্যে এই যে এই দিকে এসে একটা হাইড্রোজেন যুক্ত হইল, এই দিকে এসে একটা হাইড্রোজেন যুক্ত হইল, এবং এই দিকে এসে আমাদের আরেকটা হাইড্রোজেন যুক্ত হইল। যদি হয়, হওয়ার পরে তুমি দেখো তো এই নাইট্রোজেনের কি 8টা পূরণ হয়েছে? হ্যাঁ 8টা পূরণ হয়েছে, ঠিক আছে। বাট দেখো নাইট্রোজেনের শেষ কক্ষপথের 2টা ইলেকট্রন আনইউজড অবস্থায় আছে। বন্ধন তৈরি করার সময় শেষ কক্ষপথের 2টা ইলেকট্রন আনইউজড বা অব্যবহৃত অবস্থায় আছে। এই যে ইলেকট্রনটা, এই 2টা ইলেকট্রনকে আমরা বলি আমাদের মুক্ত জোড় ইলেকট্রন। এদেরকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন। এদেরকে আমরা বলি আমাদের মুক্ত জোড় ইলেকট্রন। ওকে, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন জিনিসটা কি? শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধনে ব্যবহৃত হয় না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধনে ব্যবহৃত হয় না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো বন্ধনে ব্যবহৃত হয় না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। ঠিক আছে? ওকে ওকে ফাইন। চলো তাহলে আমরা এবার একটু দেখি এখন এই মুক্ত জোড় বের করার নিয়ম কি, লোন পেয়ার বা মুক্ত জোড় কেমনে বের করে। দেখো মুক্ত জোড় বের করার নিয়মটা হচ্ছে এরকম, যে মুক্ত জোড় ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, হাফ ইন্টু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধন সংখ্যা, তারপর হচ্ছে প্লাস ক্যাটায়ন মাইনাস ক্যাটায়ন প্লাস হচ্ছে অ্যানায়ন, বন্ধন সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। ওকে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, মুক্ত জোড় বের করা একটা ফর্মুলা। ঠিক আছে, মুক্ত জোড় একটা, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলাটা কি? যে মুক্ত জোড় বের করে কেমনে? হাফ ইন্টু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা মাইনাস বন্ধন সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তো এই ফর্মুলা দিয়ে তুমি যে কোনো যৌগের মধ্যে কয়টা মুক্ত জোড় আছে বের করে ফেলতে পারবা। যেমন আমি তোমাকে বললাম অ্যামোনিয়া, এখন অ্যামোনিয়ার মুক্ত জোড়ের সংখ্যা কেমনে বের করবা বলো তো? ফর্মুলাটা কি? হাফ ইন্টু অ্যামোনিয়াতে মুক্ত জোড়। তাহলে অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইকুয়াল টু কত হবে? মুক্ত জোড়। ওকে, আগে বোঝার ট্রাই করো মুক্ত জোড় কেমনে বের করে। মুক্ত জোড় ইকুয়াল টু হবে হাফ ইন্টু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। বলো তো কার? কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। আমরা লিখি কেন্দ্রীয় পরমাণুকে, যেটা কেন্দ্রে থাকে বোঝাই যাচ্ছে নাইট্রোজেন। কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তাহলে বলো নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা আছে? বলো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা আছে? বলো তো নাইট্রোজেনের শেষ কক্ষপথে কয়টা আছে? শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা। মাইনাস বলো তো এখানে কয়টা বন্ধন আছে? বলো তোমরা বলো হাইড্রোজেনের যোজনী কত? বলো তো হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে 3টা হাইড্রোজেন আছে, কয়টা বন্ধন তৈরি করবে? 3টা বন্ধন। তাহলে 5টা থেকে 3। এবার দেখো মাইনাস, এটার উপরে কি কোনো পজিটিভ চার্জ আছে? না, নাই, তাহলে 0। প্লাস এটার উপরে কি কোনো নেগেটিভ চার্জ আছে? না, নাই, তাইলে এটাও 0। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো মানটা আসতেছে 1। তার মানে অ্যামোনিয়াতে একটা মুক্ত জোড় আছে। কয়টা মুক্ত জোড়? একটা মুক্ত জোড়। তার মানে এই অ্যামোনিয়ার উপরে তোমার একটা মুক্ত জোড় আছে। একটা মুক্ত জোড় মানে 2টা ইলেকট্রন। একটা মুক্ত জোড় মানে 2টা মুক্ত জোড় ইলেকট্রন। যদি বলে মুক্ত জোড় কয়টা,
মুক্ত জোর একটা। যদি বলে মুক্ত জোর ইলেকট্রন কয়টা, মুক্ত জোর ইলেকট্রন হচ্ছে দুইটা। তাহলে যদি বলে অ্যামোনিয়াতে কয়টি মুক্ত জোর আছে, ভাই একটি মুক্ত জোর আছে। অ্যামোনিয়াতে কয়টি মুক্ত জোর ইলেকট্রন আছে, ভাই দুইটি মুক্ত জোর ইলেকট্রন আছে। ঠিক আছে, কত আছে, দুইটি মুক্ত জোর ইলেকট্রন আছে। ওকে ফাইন। তো এবার দেখো কোনটা কেন্দ্রীয় পরমাণু, শুয়োর, শুয়োর কোথাকার, কোনটা কেন্দ্রীয় পরমাণু, হ্যাঁ জানে না কোনটা কেন্দ্রীয় পরমাণু, শুয়োর কোথাকার। এখানে কোনটা কেন্দ্রে আছে, নাইট্রোজেন, যে অ্যামোনিয়ার মধ্যে যে মাত্র আইকা দেখাইলাম, কোনটা কেন্দ্রের মধ্যে আছে, নাইট্রোজেন। তুমি কেমনে বুঝবা, মানে যেটা সংখ্যায় কম থাকবে ওটাই তো কেন্দ্রীয় পরমাণু, যেটা সংখ্যায় কম থাকবে সেটাই কেন্দ্রীয় পরমাণু। ঠিক আছে, সহজভাবে বুঝো আগে, যেটা সংখ্যায় কম থাকবে সেটাই কেন্দ্রীয় পরমাণু। ওকে, এবার তুমি খেয়াল করো, এখন তোমাকে আমি বললাম যে হচ্ছে পানি, পানিতে কয়টা মুক্ত জোর আছে বলো। এখানে কেন্দ্রীয় পরমাণুকে, যেটা সংখ্যায় কম, কোন পরমাণুটা সংখ্যায় কম, অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন। প্রথমে দেখতে হয় কোনটা সংখ্যায় কম আছে। যদি সংখ্যা সমান হয়ে যায় তখন যার তড়িৎ ঋণাত্মকতা কম। এগুলো শিখাবো সামনে, এখন আপাতত এত কিছু জানার দরকার নাই। এখন জাস্ট মনে রাখো যেটা সংখ্যায় কম। তাহলে এখানে কয়টা মুক্ত জোর আছে, কিভাবে বের করব মুক্ত জোরের সংখ্যা পানির মধ্যে? চলো আমরা দেখি আমাদের পানিতে মুক্ত জোর কয়টা, কিভাবে বের করা যায়। তো দেখো, প্রথমত হাফ ইন্টু অক্সিজেন, কেন্দ্রীয় পরমাণুকে অক্সিজেন। এখন অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলো, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা বলো, তোমরা একটু কমেন্ট করে জানাও তো, যে ভাই অক্সিজেনের শেষ কক্ষপথে আমাদের ইলেকট্রন কয়টা। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, 8। তাহলে কত, 2 আর 6, শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা। গুড। মাইনাস কিসের সংখ্যা, বন্ধনের সংখ্যা। বন্ধন কয়টা আছে, বন্ধন আছে 2টা। তাহলে কত হবে, 6 - 2। এটার সামনে উপরে কি কোনো পজিটিভ চার্জ আছে, নাই, তাহলে কত, -0। কোনো নেগেটিভ চার্জ আছে, তাও নাই, তাহলে কত, +0। তাহলে ইকুয়াল টু কত আসতেছে, 4/2 = 2। তার মানে অক্সিজেনে মুক্ত জোর আছে 2টা, মুক্ত জোর 2টা। তার মানে মুক্ত জোর ইলেকট্রন কয়টা, মুক্ত জোর ইলেকট্রন হচ্ছে আমাদের 4টা। ঠিক আছে, তাহলে পানিতে 2টা মুক্ত জোর আছে। ক্লিয়ার? ওকে, এবার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, এখন তোমরা নিজেরাই পারবা, তোমাকে আমি আরেকটা দেখাবো, 2টা দেখাবো, H3O+। ওকে, তো H3O+-এ আমরা মুক্ত জোর কয়টা কিভাবে বের করব, মুক্ত জোর কয়টা আমাদের কিভাবে বের করব। দেখো তো, H3O+ আমাদের মুক্ত জোর কয়টা, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুকে, যেটা সংখ্যায় কম। প্রথমত যেটা সংখ্যায় কম কোনটা বলো তো, অক্সিজেন। তাহলে শেষ কক্ষপথে অক্সিজেনের কয়টা আছে, 6টা। মাইনাস বন্ধনের সংখ্যা, বলো তো এখানে কয়টা হাইড্রোজেন আছে, বলো তো কয়টা হাইড্রোজেন আছে, হ্যাঁ বলো, বলো কয়টা হাইড্রোজেন আছে আমাদের এখানে, কয়টা হাইড্রোজেন আছে বলো, মুক্ত জোর আছে আমাদের এখানে হাফ ইন্টু অক্সিজেন কেন্দ্রীয় পরমাণু 6টা, 3টা হাইড্রোজেন আছে। তাহলে বন্ধন কয়টা, বন্ধন কয়টা, একটা হাইড্রোজেন কয়টা বন্ধন করে, একটা। তাহলে 3টা হাইড্রোজেন কয়টা বন্ধন তৈরি করবে, 3টা। দেখো হাইড্রোজেনের যোজনী কত, 1। তাহলে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে কয়টা, একটা। তাহলে 3টা হাইড্রোজেন বন্ধন তৈরি করবে কয়টা, 3টা। তাহলে আমাদের কত হবে, 6 - 3। এইবার দেখো এর উপরে কি কোনো পজিটিভ চার্জ আছে, হ্যাঁ, পজিটিভ চার্জ থাকলে সেটা মাইনাস করে দিব, তাহলে আসবে হচ্ছে -1। তাহলে এইবার ক্যালকুলেশন করে দেখো, এখানে মানটা আসতেছে 1। তার মানে এই যে H3O+, এর উপরে মুক্ত জোর কয়টা আছে, একটা মুক্ত জোর আছে, এখানে মুক্ত জোর আছে একটা। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আরেকটু দেখি। ধরো তোমাকে আমি বললাম অ্যামোনিয়াম আয়ন। এখন এই অ্যামোনিয়াম আয়নের মধ্যে আমাদের মুক্ত জোর কয়টা আছে, দেখি আমরা পারি কিনা। মুক্ত জোর, ওকে, সো লেটস ফাইন্ড ইট। মুক্ত জোর কয়টা আছে কিভাবে বের করব, দেখো হাফ ইন্টু, দেখো অ্যামোনিয়ামের মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে নাইট্রোজেন, শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে, 5টা। মাইনাস কয়টা হাইড্রোজেন আছে, 4টা হাইড্রোজেন। তাহলে একটা হাইড্রোজেনের যোজনী 1, তাহলে কয়টা বন্ধন তৈরি করবে, 4টা বন্ধন তৈরি করবে। এবার দেখো একটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ থাকলে আমরা কি করব, মাইনাস করে দিব। তাহলে মাইনাস হচ্ছে 1, তাহলে আমাদের কত আসতেছে, 0। তার মানে দেখো অ্যামোনিয়াম আয়নের মধ্যে কোনো মুক্ত জোর নাই, কিন্তু অ্যামোনিয়াতে মুক্ত জোর আছে। অ্যামোনিয়াতে একটা মুক্ত জোর আছে, বাট অ্যামোনিয়াম আয়নের মধ্যে কিন্তু কোনো মুক্ত জোর নাই, এখানে হচ্ছে 0। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা উত্তর দিবা PCl5 এর মধ্যে মুক্ত জোর কয়টা আছে, PCl3 এর মধ্যে মুক্ত জোর কয়টা আছে। ওকে, এই দুটো উত্তর তোমরা আমাকে দাও।
যে PCl5 মুক্ত জোর কয়টা, PCl3 আমাদের মুক্ত জোর কয়টা, একটু কমেন্ট করে জানাও। PCl5 কয়টা, PCl3 কয়টা? বলো। আহসান হাবিব, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ আহসান হাবিব। তুমি একটা চমৎকার কথা বলছো, তোমার কথা আমি উঠি বসি, তোমার কথা আমি খাই, তোমার কথা আমি ঘুমাই, বুঝছো? তুমি বলছো, তো এই জন্য তোমার কথা আমি রাখবো। গাধা শূন্য, এটাতে কোনো মুক্তজন নাই, সাবাস বেটা, এটা মুক্তজন নাই, শূন্য। আর এটা কত? 1। গুড, এই যে বুঝে গেছো তোমরা, বুঝে গেছো, চমৎকার চমৎকার, বুঝে গেছো, ঠিক আছে। ওকে, তাহলে PCl5 কোনো মুক্তজন নাই, PCl3 কয়টা আছে? একটা আছে। এই যে ফাইন, সুন্দর। তাহলে আমরা মোটামুটি কি আমরা বুঝে গেলাম যে আমাদের মুক্তজোর আসলে কিভাবে বের করতে হয়। আচ্ছা, এবার আমাদের লাস্ট টপিক, এই একদম শেষ টপিক, সেটা হচ্ছে যে এই যে দেখো সন্নিবেশ সমযোজী বন্ধন জিনিসটা কি? সন্নিবেশ সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে। এখন খেয়াল করো ভাই, আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? ক্লাস শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তো সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? এই সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? দেখো দেখো, এটা একটা কি বন্ধন? এটা আমাদের একটা সমযোজী বন্ধন। এটা আমাদের একটা কি বন্ধন? সমযোজী বন্ধন। যেহেতু সমযোজী বন্ধন, তাহলে কি হবে? ইলেকট্রন শেয়ার হবে, ইলেকট্রন শেয়ার হবে, শেয়ার হবে। হ্যাঁ, কয়টা ইলেকট্রন শেয়ার হবে তোমরাই বলো, কয়টা ইলেকট্রন শেয়ার হবে? সমযোজী বন্ধনে কি হয়? দুইটা ইলেকট্রন শেয়ার হয়, তাই না? দুইটা ইলেকট্রন শেয়ার হয়। কিন্তু কথা হচ্ছে এই সন্নিবেশ সমযোজী বন্ধনে কি হবে জানো? সন্নিবেশ সমযোজী বন্ধনে একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করবে। সন্নিবেশ সমযোজী বন্ধনে কি করবে? একজনই একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করবে। একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করবে। সন্নিবেশ সমযোজী বন্ধনে কি করবে? একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করবে, ঠিক আছে। তো এখানেও দুইটা ইলেকট্রন শেয়ার হয়, যেহেতু সমযোজী বন্ধন, তাহলে এখানেও দুইটা ইলেকট্রনই শেয়ার হয়, ঠিক আছে। এখানেও কি হয়? দুইটা ইলেকট্রনই শেয়ার হয়, বাট এখানে কি কাহিনী? একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করবে, একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করবে, বুঝতে পারছো? একজনই দুইটা ইলেকট্রন শেয়ার করবে। হ্যাঁ, আচ্ছা, তো এবার একটু খেয়াল করো যে ঘটনাটা কি। ঘটনাটা হচ্ছে এরকম যে দেখো কারা দুইটা ইলেকট্রন শেয়ার করবে, কারা দুইটা ইলেকট্রন শেয়ার করবে। দেখো কারা দুইটা ইলেকট্রন শেয়ার করবে, সেটা হচ্ছে বড়লোকস। কারা বলো তো? বড়লোকসরা। ওকে, তাহলে বড়লোকসরা কি করবে? তারা দুইটা ইলেকট্রন শেয়ার করবে। কাদেরকে করবে? বড়লোকসরা ইলেকট্রন কাকে দিবে? বড়লোকসরা এই ইলেকট্রন কাকে দিবে? গরিবরে দিবে। কারে দিবে? গরিব, যার ইলেকট্রনের প্রতি ইলেকট্রন নাই, তারে দিবে।
তো এই জায়গাতেই হচ্ছে আমাদের মেইন কাহিনী, যে দেখো আমি যদি তোমাকে বলি যে আমার কাছে অ্যামোনিয়া আছে, এখন তোমরা জানো অ্যামোনিয়াতে আমার দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে, যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে নাই, শেষ কক্ষপথের ইলেকট্রন কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে দেখো যে বড়লক্স কারা, বড়লক্স হচ্ছে যাদের লোন পেয়ার থাকে তারা হচ্ছে বড়লক্স, যাদের মুক্তজোড় থাকে, যাদের মুক্তজোড় থাকে তারা হচ্ছে তোমার বড়লোক। তাহলে অ্যামোনিয়াতে কি আছে, মুক্তজোড় আছে। এখন মনে করো অ্যামোনিয়ার সাথে মুক্তজোড় আছে, আর এই দিকে তোমার BF3 আছে, কি আছে, BF3। তোমরা আমাকে একটা কথা বলো, তোমরা মাত্র পড়ে আসছো যে অ্যামোনিয়াতে মুক্তজোড় ইলেকট্রন আছে, মানে এটাতে বেশি ইলেকট্রন আছে, আর BF3 কি হয়, অষ্টক সংকোচন হয়। BF3 কি হয় বলো তো, অষ্টক সংকোচন হয়। BF3 অষ্টক সংকোচন হয়। তাহলে দেখো এই BF3 অষ্টক সংকোচন হচ্ছে, আর অ্যামোনিয়ার কি হচ্ছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। তাহলে এ মুক্তজোড় ইলেকট্রন দিতে চায়, কারে দিতে চায়, যার ইলেকট্রন নাই তারে দিতে চায়। তাহলে এই যে BF3, এই BF3 রে অ্যামোনিয়া দুইটা ইলেকট্রন, অ্যামোনিয়া কি করে, এই অ্যামোনিয়া তার দুইটা ইলেকট্রন, অ্যামোনিয়া কি করে, অ্যামোনিয়া তার এই দুইটা ইলেকট্রন কাকে দান করে, এই BF3 কে দান করে। যেহেতু এর অষ্টক সংকোচন হয়, তাই এই দুটি ইলেকট্রন এ কে শেয়ার করার জন্য দেয়। এবং এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে আমরা তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই বন্ধনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এই বন্ধনটাকে আমরা হচ্ছে এরকম তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। এইটা দ্বারা বোঝায় আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা দ্বারা কি বোঝায় বলো তো ভাইয়ারা, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই অ্যামোনিয়া তার দুটো ইলেকট্রন BF3 কে দিয়ে দিল, দিয়ে কি করলো, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করলো। ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? এর মধ্যে অ্যামোনিয়া কি ইলেকট্রন দান করছে, তাই অ্যামোনিয়া হচ্ছে আমাদের দাতা গ্রুপ। অ্যামোনিয়াকে বলি আমরা হচ্ছে দাতা, যারা দান করে তাদেরকে বলি দাতা। আর BF3 কি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এদেরকে আমরা বলি গ্রহীতা। এদেরকে আমরা বলি কি, গ্রহীতা। এই যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড, এটা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। আর যারা আমাদের ইলেকট্রন দান করে তাদেরকে আমরা বলি লুইস ক্ষার, লুইস বেস বা লুইস ক্ষার, এদেরকে বলা হয় লুইস ক্ষার। ঠিক আছে? তাহলে লুইস ক্ষার কারা, বা যারা ইলেকট্রন দান করবে, যাদের মধ্যে মুক্তজোড় আছে তাদেরকে বলি লুইস ক্ষার। আর যাদের মধ্যে মুক্তজোড় নাই, বা যারা ইলেকট্রন মানে যাদের মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকে, তাদেরকে আমরা বলি লুইস অ্যাসিড। অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে বলা হয় লুইস অ্যাসিড, যারা ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় লুইস ক্ষার। ক্লিয়ার? তাহলে আমার এখানে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, আমার এখানে অ্যামোনিয়া হচ্ছে ক্ষার আর BF3 হচ্ছে অ্যাসিড। এবং তোমরা মনে এটা জানতা না যে BF3 যে একটা অ্যাসিড, এটা তোমরা জানতা না, রাইট? তো এই ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে অ্যাসিডের সংজ্ঞা কে দিছে, লুইস দিছে। যে লুইস সাহেব বলছে যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে অ্যাসিড, যারা ইলেকট্রন দান করবে তারা হচ্ছে ক্ষার। তো ওই লুইস সাহেবের কথা অনুযায়ী BF3 হচ্ছে একটা অ্যাসিড এবং অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার। ওকে, আমরা এরকমই আরেকটা এক্সাম্পল দেখবো এখন, খেয়াল করো। আমরা এরকমই আরেকটা এক্সাম্পল দেখবো, খেয়াল করো। এই বন্ধনটাকে আমরা কি বন্ধন বলি, এই বন্ধনটাকে আমরা বলি আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, এখন ধরো তোমার এখানে এরকম আছে, সাপোজ তোমার এখানে এরকম আছে যে আমার মনে করো যে এই যে দেখো অ্যামোনিয়া আছে, হ্যাঁ, এবং তোমরা জানো অ্যামোনিয়াতে মুক্তজোড় আছে। আর মনে করো এখানে H+ আছে, কি আছে, H+। ওকে, তো বলো তো H+ এর কি ইলেকট্রন আছে কিনা, এই বল তো তোরা দিই, H+ এর ইলেকট্রন আছে কিনা বলো। H+ এ কি আমাদের কোনো ইলেকট্রন আছে, H+ এ কি কোনো ইলেকট্রন আছে? ওকে, নাই, গুড। H+ এ কোনো ইলেকট্রন নাই, তাহলে এর কি ইলেকট্রনের ঘাটতি আছে, মানে কয়টা ইলেকট্রনের ঘাটতি আছে, দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে দুইটা ইলেকট্রনের ঘাটতি থাকলে কি হবে বলো তো, এই অ্যামোনিয়া তার এই মুক্তজোড় ইলেকট্রন H+ কে দিয়ে দিবে, এই H+ কে কি করবে, মুক্তজোড় ইলেকট্রন দিয়ে দিবে, দিয়ে কি করবে, এই একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে, সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে। তার মুক্তজোড় ইলেকট্রন H+ কে দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে।
এবং এই যৌগটাকেই আমরা বলি NH4 প্লাস। এটা কি আমরা কি বলি বলো তো ভাইয়ারা? NH4 প্লাস। বুঝতে পারছো? এটা কি আমরা বলি আমাদের NH4 প্লাস। তাহলে বলো তো NH4 প্লাসের মধ্যে দেখো NH4 প্লাস কেন বলি? আগে ছিল 3টা হাইড্রোজেন, এখন আসছে একটা হাইড্রোজেন। কয়টা হলো? 4টা হাইড্রোজেন। তাহলে এটাকে আমরা কি বলবো? NH4 প্লাস। ঠিক আছে? ওকে, এইটুকু কি বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওকে, তাহলে আশা করি ক্লিয়ার। চলো তারপরটা দেখি। এখন ধরো তোমাকে আমি দিলাম পানি, তোমাকে আমি দিলাম হচ্ছে পানি। তাহলে এখন তোমরা বলো অ্যামোনিয়াম আয়নের মধ্যে সন্নিবেশ বন্ধন আছে কিনা? হ্যাঁ, অ্যামোনিয়াম আয়নের মধ্যে সন্নিবেশ বন্ধন আছে। কোনো মুক্তজোড় আছে কিনা অ্যামোনিয়ামের মধ্যে? না, অ্যামোনিয়ামে কোনো মুক্তজোড় নাই। অ্যামোনিয়াতে আছে কিনা? হ্যাঁ, অ্যামোনিয়াতে মুক্তজোড় আছে। যেই মুক্তজোড়টা ব্যবহৃত হয়ে গেছে, ওইটা ব্যবহৃত হয়ে গেছে অ্যামোনিয়াম আয়ন বানানোর জন্য। ওকে, এখন দেখো তোমার কাছে পানি আছে। তাহলে দেখো এই পানির সাথে আমরা যখন পানির সাথে যদি H প্লাস আসে তাহলে কি হবে? দেখো এর মধ্যে মুক্তজোড় আছে, আর এর মধ্যে তুমি খেয়াল করো এর সাথে কোনো ইলেকট্রনই নাই। তাহলে পানির মুক্তজোড় কি করবে? একে দান করে দিবে। এই মুক্তজোড়ের কামই হচ্ছে দান করে দেওয়া। তাহলে কি হবে দেখো তো, পানির মধ্যে 2টা মুক্তজোড় ছিল, এই একটা মুক্তজোড় H প্লাসকে দান করে দিল। দান করে দিয়ে এই যৌগটা উৎপন্ন করে, যাকে আমরা বলি H3O প্লাস, বা এটাকে আমরা বলি H3O প্লাস। এখন দেখো তো এখানে কোনো মুক্তজোড় আছে কিনা? দেখো পানিতে কয়টা মুক্তজোড় ছিল? 2টা। কয়টা ব্যবহৃত হয়েছে? একটা। তাহলে আর মুক্তজোড় আছে কিনা? আছে। এই যে H3O প্লাসে একটা মুক্তজোড় থাকে। এটা কি বলা হয়? হাইড্রোনিয়াম আয়ন। এটাকে বলা হয় অ্যামোনিয়াম আয়ন। তার মানে আমাদের অ্যামোনিয়াম আয়নের মধ্যে একটা মুক্তজোড় আছে, সরি কোনো মুক্তজোড় নাই। হাইড্রোনিয়াম আয়নের মধ্যে কিন্তু একটা মুক্তজোড় আছে। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, ফাইন। আশা করি তোমাদের এই সন্নিবেশ সমযোজী বন্ধনের ছোট্ট একটা কনসেপ্ট তোমরা বুঝতে পারছো। ওকে, এইবার তোমাদেরকে লাস্ট যেই মানে কনসেপ্টটা, মানে একই জিনিস এটাই পড়াবো। তো সেটা হচ্ছে আমাদের এই যে দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তোমরা আমাকে একটা কথা বলো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন Al2Cl6 আকারে থাকে? আকারে থাকে। ওকে, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন Al2Cl6 আকারে থাকে, মানে এর সমস্যাটা কোথায়, কেন থাকে? এটা হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেন। এইটাই পড়ানোর জন্য আজকে তোমাদেরকে বোঝানোর জন্যই এই এতটুকু জিনিস পড়াইলাম, সন্নিবেশ সমযোজী বন্ধনটা পড়াইলাম। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন Al2Cl6 আকারে থাকে? তো প্রথম কথা হচ্ছে তোমরা আমাকে বলো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক সংকোচন হয় কিনা? হ্যাঁ, অষ্টক সংকোচন সংকোচন হয়। হয় কার হয়? অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম এর অষ্টক সংকোচন হয়, কিন্তু 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 ক্লোরিনের অষ্টক ঠিকই পূর্ণ থাকে। ক্লোরিনের অষ্টক ঠিকই কি থাকে? পূর্ণ থাকে। ঠিক আছে, ক্লোরিনের অষ্টক ঠিকই পূর্ণ থাকে। তাহলে আমি যদি তোমাকে একটু বলি, দেখো তো এরকম না ব্যাপারটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে অ্যালুমিনিয়াম, দেখো তো খেয়াল করো তো, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, এইখানে একটা ক্লোরিন, 3 দিকে 3টা ক্লোরিন। তাহলে 3টা বন্ধন তৈরি করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, 3টা ক্লোরিনের সাথে বন্ধন তৈরি করে, রাইট? এবং প্রতিটা ক্লোরিনেরই কিন্তু অষ্টক পূরণ থাকে, 1 2 3 4 5 6, আর এইখানে থাকে 2টা, 8টা। তারপর দেখো 1 2 3 4 5 6, এই যে এইটা, এই দেখো 1 2 3 4 5 6, আর এই যে দেখো এইখানে আছে 2টা, 8টা। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে কিন্তু অষ্টক পূরণ থাকে। এবং বলতো এই ক্লোরিনগুলোর মধ্যে কি থাকে? বলতো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক পূর্ণ থাকে, কিন্তু ক্লোরিনগুলোর মধ্যে কি থাকে? ক্লোরিনগুলোর মধ্যে কি থাকে বলো? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক পূর্ণ থাকে, কিন্তু ক্লোরিনগুলোর মধ্যে কি থাকে? এই ক্লোরিনগুলোর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকে। ক্লোরিনগুলোর মধ্যে কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে। দেখো আছে নাকি মুক্তজোড় ইলেকট্রন? আর মুক্তজোড় ইলেকট্রন কি করতে চায়? দিয়ে দিতে চায়। এগুলা কি ইলেকট্রন? মুক্তজোড় ইলেকট্রন না? তাহলে ক্লোরিন কি করে? মুক্তজোড় ইলেকট্রন দিতে চায়। কি করতে চায়? দিয়ে দিতে চায়। কারে? যার ইলেকট্রনের ঘাটতি আছে। এখন কারে দিব? তো দেখো এই একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড চিন্তা করে যে ভাই আমার তো অষ্টক পূরণ হয় নাই, আমি তো কষ্টে আছি। তো পাশে যখন আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পাশে যখন তোমার আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের
পাশে যখন তোমার আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসে তখন ওস্তাদের একটা ডিলে আসে। কিসে আসে বলো তো? একটা ডিলে আসে, ডিল করে। কি ডিল করে? ওস্তাদরা একটা ডিল করে। কি ডিল করে? দেখো ডিলটা হচ্ছে এরকম, ডিলটা হচ্ছে এরকম যে যে দেখে যে কয় যে ভাই তুইও অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমিও অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তো দেখ আমারও অষ্টক পূরণ হয় নাই, তোর অষ্টক পূরণ, আমরা দুজনেই কষ্টে আছি, তো একটা কাম কর, তোর ক্লোরিনের মধ্যে দেখা যায় মুক্তজোর আছে, তো মুক্তজোর কি করে? তোর ক্লোরিনের মুক্তজোর আমারে দে। অ্যান্ড ওর ক্লোরিনের মুক্তজোর, মুক্তজোর যখন দিবে তখন সেটা জানি কী বন্ধন তৈরি করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এর ক্লোরিন এর সাথে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে ওই কয় যে ভাই তাহলে আমার তো অষ্টক পূরণ হয় নাই, তাহলে আপনার ক্লোরিনের থেকে মুক্তজোর আমার দিতে কোন, তখন এই ক্লোরিন তার দুইটা মুক্তজোর একে দান করে। এবং এর মাধ্যমে কি হয় তুমি খেয়াল করো, এখন এর মুক্তজোর এর কাছে চলে গেলে এরও 8টা হয়ে গেল, এর মুক্তজোর একে শেয়ার করতে দিয়ে দিল, এরও 8টা হয়ে গেল। বুঝতে পারছো? এখন কিন্তু দুইজনেরই 8টা হয়ে গেল, তো উইন উইন সিচুয়েশন। তাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড এইভাবে থাকে। এবং এইটাকেই বলা হয় যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন? এই প্রশ্নটার আরেকটা কোশ্চেন এরকম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, প্রশ্নটা এইভাবে পরীক্ষায় আসবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে কেন? AlCl3 ডাইমার গঠন করে কেন? ডাইমার মানে কি? দুইটা একসাথে যুক্ত হয়ে থাকে কেন? ডাইমার গঠন করে কেন? অর্থাৎ এটা কেন দুইটা একসাথে যুক্ত হয়ে থাকে? দুইটা একসাথে যুক্ত হয়ে থাকে কেন? দেখো Al2Cl6 আকারে থাকে, মানে দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে থাকে। তো কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত হয়ে থাকে? ঠিক আছে, কেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত হয়ে থাকে? ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু কি বুঝতে পারছো? এইটুকু কি বুঝতে পারছো? ক্লিয়ার কনসেপ্টটা? আচ্ছা ঠিক আছে, ডান। তো দিস ইজ ইট, এটাই হচ্ছে আমাদের কাহিনী যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার গঠন করে। ডাইমার মানে কি? ডাইমার মানে হচ্ছে আমাদের দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকবে। ডাইমার মানে কি? দুইটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটার সাথে যুক্ত হয়ে থাকবে, একটার সাথে যুক্ত হয়ে থাকবে। ওকে, সো দিস ইজ ইট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, সবাই বুঝতে পারছো। ওকে, তো আজকের ক্লাসটা একটু তোমার দেরি করে শুরু করার কারণে একটু দেরি হয়ে গেছে, তোমাদের অনেক রাত হয়ে গেছে, এর জন্য এক্সট্রিমলি সরি। সো ক্লাসটা আমাদের এখানেই শেষ। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি কী শিখলাম? আজকের ক্লাসে অষ্টক সংকোচন কী, অষ্টক সম্প্রসারণ কী, অন্ত আণবিক আর আন্ত আণবিকের মধ্যে পার্থক্য কী, মুক্তজোর কেমনে বাইর করে, সন্নিবেশ সমযোজী বন্ধন কেন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এবং এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কেন ডাইমার গঠন করে। কেন গঠন করে? কারণ এটা অষ্টক সংকোচন হয়। অষ্টক সংকোচন হওয়ার কারণে তার ইলেকট্রনের ঘাটতি থাকে, এবং দেখা যায় অপর পক্ষে তার যে ক্লোরিন আছে পাশে, সেই ক্লোরিনের মধ্যে মুক্তজোড় থাকে। আর সন্নিবেশ সমযোজী বন্ধন কারা তৈরি করে? যাদের মধ্যে মুক্তজোড় থাকে তারা দিয়ে দিতে চায়, তো এ হচ্ছে মুক্তজোড় একে দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে, ফাইন, দ্যাটস ইট। ঠিক আছে ভাইয়ারা, তো আশা করি সবাই মানে বুঝতে পারছো। এই কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তুমি দেখবা আমাদের যখনই আমরা দ্রাব্যতা পড়তে যাব তখনই আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনটা কাজে লাগবে। ঠিক আছে, তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, টাটা, বাবাই। আহসান হাবিব, তুমি এখনই একটা ঘুম দিয়ে দাও। ঠিক আছে ব্রাদার? ওকে, পড়াশোনা করো, বুঝতে পারছো, অ্যান্ড তাড়াতাড়ি ঘুম দাও, তোমার আবার 4টায় ওঠা লাগবে। অ্যাপ্রিসিয়েটিং। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।